শুভ সন্ধ্যা, সবাইকে অশেষ ধন্যবাদ প্রতিবারের মতো নিয়ম করে আবার এই সোমবারে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য। আজকের জিরো ওয়েস্ট ফুড আর্টের প্রজেক্টের আমাদের সঙ্গে যারা থাকছেন তাদের মধ্যে আমাদের সঙ্গে আছেন আর্টিস্ট ইমরান হোসেন পিপলু, আর্টিস্ট মঞ্জুর আহমেদ এবং আর্টিস্ট আলী আসগর নয়ন। আর কথোপকথনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন প্রতিবারের মতো সায়ন্তন মিত্র বোকা। আমি বোকাদাকে আমন্ত্রণ জানাচ্ছি কথোপকথন শুরু করার জন্য। ধন্যবাদ শিমুল। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা ফোর্থ এপিসোড, আমাদের 5টা এপিসোডের ফোর্থ এপিসোডে আজকে আমরা শুরু করছি জিরো ওয়েস্ট ফুড আর্ট নিয়ে। আজকে আমরা দেশ বিদেশের 3টে জায়গা থেকে আমরা 3জন মানুষের সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে পিপলু ঢাকা এবং ঢাকার আশেপাশেও কাজটা করেছে এবারে জিরো আর্ট ফুড ডেস্ক নিয়ে। তারপরে আমাদের মঞ্জুর সন্তরণ আর্ট অর্গানাইজেশন, ও কাজ করেছে আমাদের আলী কদম, সেটা হচ্ছে বান্দরবনে, এবং আলী বেসিক্যালি শিকাগো আর নিউ ইয়র্কে যে কাজ করেছে ও সেইটা নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করবে। তো বেসিক্যালি আমরা আজকে পিপলুর কাছে এবার জানতে চাইবো, পিপলু তোমার প্রজেক্টটা তুমি লকডাউনের সময় এবং এই প্যান্ডেমিকের সময় তুমি কিভাবে সময় কাটালে আমাকে বলো পিপলু। এটা তো সবার জন্য একটা দুর্যোগ ছিল, এখনো আছে। যেটা একটা ভয় নিয়ে তো শুরু হয়েছে আমাদের জীবনটাই, প্যান্ডেমিক জীবনটা। ভয়টা ছিল স্বজন হারানোর, আপনজন হারানোর ভয়। এমনও ভেবেছি যে হয়তো কারোর সাথে আর কখনো দেখা হবে না, এর ভিকটিম আমিও হতে পারি, বন্ধুরাও হতে পারে। সেরকম হয়েছেও, হয়তো 2-1 জন আছে যাদের সাথে আর কখনো দেখা হবে না, খুব কাছের মানুষ। আজও হারালাম একজনকে, তো সামনেও হারাবো। তো এরকম একটা ভয় দিয়ে যখন শুরু হয়েছে, তো শুরুতেই আমরা যে কাজটা করেছি, এটি কয়েকজন বন্ধুরা মিলে স্যানিটাইজার একটা প্রজেক্ট নিয়ে, যে প্রথম মানুষকে মানে স্যানিটাইজার এবং কিভাবে স্যানিটাইজ থাকতে হবে সেসব আমি নিজেও আমার আশেপাশের বিল্ডিং গুলোকে স্যানিটাইজ করতাম প্রতিদিন। তারপর আস্তে আস্তে কিছু রিলিফের কাজ করে যখন তো বেরোতে হতো, আমার প্রতিদিনই বেরোতে হতো, তখন ভয়টা লাগেনি। আবার ভয় পেলে তো ঘরে বসে থাকলে চলবে না। তারপর যখন বিপদটা আরো বেশি চলে আসলো, তখন ভয় হলো ক্ষুধার্ত মানুষের। আমার আশেপাশে যেসব রিক্সা চালক ছিল বা পরিচিত রিক্সা চালক বা দোকানি, বেরোলেই শুধু চাল চায়, কারণ তাদের আয়, দোকান ছোট ছোট চারকোলা বা ক্যাম্পাসের আশেপাশে দোকানগুলো, একটু চাল একটু। আমার তখন ভয় হতে লাগলো, সেটা কি আর কত দূর যাবে। এরকম একটা ভয় থেকে কাটানো, তো কিছুদিন ঘরে বসেছিলাম, তারপর আবার বেরোনো হলো, অনলাইনে কিছু কাজ, সবকিছু মিলে এভাবেই কাটিয়েছে এবং কাটছে আসলে। এবার তুমি জিরো ওয়েস্ট ফুড আর্টে কাজটা শুরু করলে কিভাবে, এবং তোমার যে স্পেসটা, তুমি ঢাকার বাইরে কাজ করেছো, একটু বাইরে, তোমার স্পেসটা এবং কেন তুমি ওখানে কাজ করেছো, এই জায়গাটা একটু, এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের জানাও। প্রথম যখন এই উদ্যোগটা নেওয়া হলো, আসলে বৃত্ত থেকে যখন কোনো উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই একটু এক্সাইটিং এবং ডিফারেন্ট হয়। তো এরকম একটা ভাবনার জায়গা থেকে একটা নতুন ভাবনা, নতুন একটা মিডিয়াম, আমার কাছে মনে হলো এটা একটা নতুন মিডিয়াম হতে পারে, একটা জীবন্ত একটা মাধ্যম হতে পারে। তো আমি তখন ঢাকার আশেপাশে জায়গা খুঁজছি, মিলছে না, যেটা আমার কাছাকাছি হয় আর কি, যে আমি সহজেই কাজ করতে পারি। তো সেটা যখন পেলাম না, তো আমি যেখানে করেছি কাজটা, ওটা নাম হচ্ছে গ্রিনারি অ্যাগ্রো। ওটা দীর্ঘদিন যাবৎ নিজেরা পয়সা আয় করে ওই একদম নিখুঁত অর্গানিক যাকে বলে আর কি, ওদের জীবনযাত্রাটা অনেকটা এরকম করে নিয়েছে যে একদম অর্গানিক। ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করে যে আয়টা হয় সেটা এখানে
আমি ঠিক ইনভেস্ট বলবো না, ওরা এখানে ব্যয় করে, কারণ ওদের এখন এই 5-6 বছর হলো ওখান থেকে কোনো ইনকাম নেই। ওরা এই জমিগুলো, অনেকগুলো জমি ভাড়া নিয়ে ওখানে আমি বলবো নিরলস পরিশ্রম করছে আর কি, 5-6 বছর হলো। তো আমার একটা ইয়ে ছিল, যেহেতু আমাদের আত্মীয়র মতো, আমি প্রায় যেতাম কিছুটা সময় কাটানো, বাচ্চাদের নিয়ে ঘাস গাছ এগুলো দেখানো। হ্যাঁ, ওখানে পুকুর আছে 3টা, হ্যাঁ, কোনো স্থাপনা নেই, হ্যাঁ, এই একটা হিজল গাছ, একটা বেদি আছে, সেখানে বসে কিছুটা সময় কাটানো, মাছ ধরে পিকনিকের মতো করে নিজেরা রান্না বাড়া করে খেয়ে টেয়ে আসতাম। আবার আমার বন্ধু পরিচিত জনদের, যখন আমি যে অফিসে কাজ করতাম, ওদেরকে বলতাম যে তোমরা যাবে এখান থেকে কেনাকাটা করো, সবকিছু ভালো, একদম ফ্রেশ মাছ এবং কোনো রকম বিষাক্ত খাবার দেয় না, সাধারণ খাবারে গাছপালা বেড়ে উঠছে, মানে কচু শাক থেকে শুরু করে সবকিছু। তো এই সম্পর্কটা থেকে আমি ওখানে ওদেরকে বললাম যে আমি এরকম একটা কাজ করতে চাই তোদের ওখানে, সম্ভব কিনা। তো ওরা খুব সানন্দে রাজি হলো। আমারও একটা ভালো লাগার জায়গা বা আমার নিয়ন্ত্রণে থাকা একটা জায়গা, যদিও ঢাকার থেকে কিছুটা দূর, একদম ঢাকার বাইরে নয়। এখন ব্রিজ ট্রিজ হয়ে যাওয়াতে সহজে যাওয়া যায়, 30-35 মিনিট লাগে যেতে। তো ওখানে যাওয়া, আর যেহেতু সবসময় যে কাজ করতে পারবো না, এটা একটা বিপদ হয়ে গেল যে কিভাবে করব। আবার যারা বাঁশের কাজ করে, এই বিপদে সবাই বাড়ি চলে গেছে, খরচটা কম হয় বাড়ি গেলে। তো ওদের মধ্যে একজনকে পেলাম, মজিবর, দীর্ঘদিন আমাদের সাথে এই মঙ্গল শোভাযাত্রায় বাঁশের কাজ করে, একদম ও বাঁশের কাজই করে। ওকে পেলাম, ও সানন্দে রাজি হলো। তা আমি বললাম যে তুমি এক কাজ করো, সেটা হচ্ছে তোমার যাতায়াত ভাড়া সহ, ও যেহেতু থাকতে পারবে না যে ওখানে, যাতায়াত ভাড়া সহ আমি তোমাকে সবকিছু দেবো, আর অন্যান্য খরচ টরচ যা তোমার পারিশ্রমিক সব পাবে। তো ও আর কিছু বলেইনি, সোজাসুজি রাজি হয়ে গেল যে আপনার সাথে কাজ করবো, এটাই অনেক বড় ব্যাপার। আমিও প্ল্যান করতে লাগলাম কিভাবে করবো। আর আমার এটা ছিল যে যত অল্প জায়গায় যতটুকু করা যায়, তাহলে আমার উপরে উঠতে হবে। উপরে ওঠার জন্য যেটা হলো, অনেক জন্য যে ভার্টিক্যাল এগ্রিকালচার যেরকম হয়, সেরকম একটা ভাবনা থেকে কিছু স্কাল্পচারাল ফর্মে আমি কিছু পিপল, আমি শেয়ার করছি তোমার ছবিগুলো, আমি দেখাতে থাকছি, বলতে থাকো, বলতে থাকো, তুমি বলতে স্ট্রাকচার থাকো। গুলো শেয়ার করা শুরু করো, মানে ড্রয়িং ট্রয়িং করে, যে 4 ফিট বাই 4 ফিট, কেউ যদি নগরেও চাষ করতে হবে, আবাদ করতে চায়, পারবে যে 4 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যে বা 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যে ভার্টিক্যালি চাষ করতে পারবে। তো সেই হিসাবে ওকে মানে আমি প্ল্যান করলাম যে বাঁশের মাধ্যমে কিছু ফর্ম ক্রিয়েট করলাম, যেগুলো ভার্টিক্যালি ইয়ে হবে, ভার্টিক্যালি চাষ করা সম্ভব হবে, এবং দীর্ঘদিন যাতে এগুলো সম্ভব হয়। তো আমি শেপগুলো বানিয়েছি এমন ভাবে যাতে হচ্ছিল যেগুলোতে যখন গাছ উঠবে তখন যেন একটা ফর্ম তৈরি হয়, হ্যাঁ, যে একটা গ্রিন গ্রিন ফর্মই বলবো আমি, যে একটা গ্রিন একটা ফর্ম তৈরি হবে কিসের মধ্যে। তো সেই হিসাবে আমার এই প্ল্যান গুলো করলাম। তারপর ওকে ড্রয়িং গুলো ওই করে, একটু দীর্ঘ সময় পরে যেতাম, 2 দিন 3 দিন পর পর যেতাম। এর মধ্যে ও যে ডেভেলপ করলো, ও কাজগুলো হলো। তারপর প্ল্যান করলাম যে কি গাছ লাগানো যায়। হুম, আর আমার প্ল্যানটা হচ্ছিল এরকম ছিল যে ওখানে যেহেতু অনেক লোক এইসব অর্গানিক শাক সবজি মাছ এগুলো সংগ্রহ করতে যায়, তো আমরা প্ল্যান করলাম যে এখানে যে ফলন হবে সেগুলো বিনামূল্যে যাদের প্রয়োজন তারা গ্রহণ করতে পারবে। আর যদি কেউ কিনতে চায় যে আমি এই সবজি এখান থেকে কিনবো, তাহলে কোনো একটা পরিবারকে ওই পরিমাণ টাকার চাল ডাল ইত্যাদি ডোনেট করতে হবে। তো এইভাবে শুরু হলো আর কি, শুরু হলো। পরে গাছ লাগালাম কিছু, ঝিঙে চিচিঙ্গা, তারপর মরিচ, হার্ব, যেমন এই করোনা কালে
এই যে আমাদের তুলসী, তুলসীটার খুব চাহিদা, লোকজন টোটকা বা প্রয়োজন হিসাবে ভাবছে। কিছু তুলসী গাছ ইয়ে করলাম। আর এই পটগুলো আমি ব্যবহার করেছি হচ্ছে হলো, আমি নিজেও কিছু কালেক্ট করেছি, আর মজিবরও আমার হয়ে সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে, তো অনেকগুলো লেগেছে। তো এগুলো সব মিলিয়ে আমি 12টা স্ট্রাকচার করি আর কি, এরকম। আর এর চাইতে আমার কাজের চাইতে বেশি ভালো লেগেছে আমার যে ওই সময় যে আমার বাসের কাজটা করেছে মজিবর, ওকে যে একটা কাজ দিতে পেরেছি, ও আর্থিকভাবে একটু লাভবান হয়েছে, এটা আমার কাজের চাইতে বেশি ভালো লেগেছে বিষয়টা। এই আর কি। আচ্ছা, আমি তুমি যেহেতু বাংলাদেশ ঢাকা একদম মানে একদম ঢাকার মাঝখানে বসে আছো, সেই জায়গা থেকে এই যে এই যে এই যে এত পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে তোমাদের শাকসবজিতে, যেটা তোমরা খাচ্ছ হয়তো রেগুলারলি, তো এইটা কিভাবে কম করা যায় মানে শহরের কনটেক্সটে? মানে ঢাকা শহরকে বাঁচাতে গেলে, মানে যদি আমরা বলি যে বাঁচাতে গেলে, তাহলে কি করা উচিত? মানুষের কি করা উচিত? সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন, কারণ আমরা এই যে আমি প্রতিদিন গ্রহণ করছি, আমার বাচ্চাকে আমি যে ফলটা কিনে দিচ্ছি, হ্যাঁ, ধরো আমি যদি একটা মালটা কিনে নিয়ে গেলাম, সেটা 3 মাস পড়ে থাকে। আম বলো, যে ফলগুলো দিতে আমার বাচ্চাকে ভয় লাগে, কিন্তু বাচ্চাদের দিতে হচ্ছে। এটার প্রতিকারটা আসলে কি? হ্যাঁ, এটা হয় রাষ্ট্রীয় কঠোর ব্যবস্থায় যেতে হবে, অথবা আমরা তো সচেতন হব না, কারণ হচ্ছে আমি খাবোই এটা, হ্যাঁ, আমি সচেতন নই, আমি খাচ্ছি, হ্যাঁ, আমি যে উৎপাদন করছে সেও তার লাভের জন্য এটা করছে। আমি চিনি না কোনটা অর্গানিক কোনটা অর্গানিক না। হ্যাঁ, অর্গানিক, এবার করোনা কালে দেখা গেল প্রচুর অর্গানিক সবজি অনলাইনে বিক্রি হচ্ছে, অনলাইনে হিসেবে ছিল, সেগুলো একটা ঠকবাজি। তো আমার নেচারে যখন ঠকবাজিটা ঢুকে গেছে, তখন আসলে এটার প্রতিকার নেই। প্রতিকারটা হচ্ছিল আমার নিজের ফসলটা যদি আমি নিজে উৎপাদন করি, নিজেকে ছাড়া আমি বিশ্বাস করব না। এটা খুবই কঠিন ব্যাপার। আর যখন কেউ উৎপাদন করছে অর্গানিক নামে বা অর্গানিক প্রক্রিয়ায়, সেটার দামটা এত বেশি যেটা আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমি রোজ খেতে পারবো না। হ্যাঁ, আমি ওই 10 টাকার কচু শাক আমি 40 টাকা দিয়ে রোজ কিনে খেতে পারবো না। আমি 10 টাকা 20 টাকার পটল আমি 80 টাকায় কিনে খেতে পারবো না। হ্যাঁ, তো এটা তো অর্গানিক যখন হচ্ছে বা নির্বিষ যদি প্রক্রিয়া হয়, তখন আসলে আমাকে আমার ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। তো আমি নির্বিষ করছি বলে আমি এটাকে 4 গুণ 5 গুণ দাম বাড়িয়ে দেব, হ্যাঁ, এবং যখন বাড়াবে তখনই একটা শ্রেণী এটাকে হ্যাঁ অর্গানিক ভেবে খাবে, হ্যাঁ, সেটা অর্গানিক হোক আর না হোক। হ্যাঁ, সো আমি নিজেও যেখানে সচেতন নই, আমি নিজেও যদি এটা শুরু করি, তখন আমি নিজে শুধু বিশ্বাস করতে পারবো হ্যাঁ আমি একটা শুদ্ধ জিনিস উৎপাদন করছি। হ্যাঁ, আমি আসলে এটা বিশ্বাস করা খুব কষ্টকর যে কেউ উৎপাদন করছে এবং বলছে এটা নির্বিষ, নির্ভেজাল, ইত্যাদি ইত্যাদি। সেটা আসলে, কারণ আমার মনে হয় আমাদের মস্তিষ্কে যে পচনটা ধরেছে সেটা থেকে বের হওয়া, শুধু আমি ব্যক্তিগতভাবে সচেতন হলেও হবে না, যে উৎপাদন করে তারও বিশ্বাস করতে হবে যে আমি মানুষকে সুস্থ খাবার খাওয়াবো, মানুষকে সুস্থ রাখবো। আর এই প্রক্রিয়াটা এখন এমন হয়ে গেছে, আমি 2014-তে আমার শ্বশুর মহাশয়কে নিয়ে ব্যাংককে গেছিলাম তার হার্টের অপারেশনের জন্য। তো যে ডাক্তার সাথে কথা হলো, ডাক্তাররা দীর্ঘক্ষণ কথা বলে, তো উনি বললেন যে তোমাদের এত পেশেন্ট আসে এখানে বাংলাদেশে, হ্যাঁ, যে কারণে ওদের বাংলাদেশের জন্য বিভিন্ন রকম সাপোর্ট থাকে, বাংলা ভাষা জন্য বিভিন্ন সাপোর্ট থাকে, বিষাক্ত খাবার খাই, এটা ওরা জানে। হ্যাঁ, ওরা জানে, এবং এটা আসলে প্রতিকার কি আমি জানি না, কিন্তু এটা আমি অজ্ঞানে সজ্ঞানে সমস্ত সময় দেখি যে এটার থেকে আমার মতে হচ্ছে এটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় একদম পুরো মগজ ধোলাই ছাড়া উপায় নেই। হ্যাঁ, আমার মগজটা ধোলাই করতে হবে, যে উৎপাদনকারীর মগজ ধোলাই করতে হবে, তারপর সে যদি সুস্থ হয় যে হ্যাঁ আমি মানুষকে সুস্থ খাবার খাওয়াবো, ভালো খাবার খাওয়াবো এবং আমি ভালো উৎপাদন করব।
এবং এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এছাড়া আসলে আর কোনো উপায় দেখি না। কারণ এই যে ধরো পেছনে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটাতে যে মাছ উৎপাদন হয় সেই মাছটা 13 মাসে 1 কেজি ওজন হয় না। 13 মাসে 1 কেজি ওজনের ধরো একটা সিলভার কার্প। সিলভার কার্পটা 13 মাসে 1 কেজি ওজন হয় না, এবং সেই মাছটা ওর বিক্রি করতে হয় বাজারে, যেটা হচ্ছিল 3 মাসে 1 কেজি হয়ে যায়, সেই মাছটার সাথে কম্পিটিশন করতে হয়। সেই মাছটা বিক্রি হয় 150 টাকায় কেজি। আর ও কি করে 13 মাস পুষে 150 টাকায় বিক্রি করবে? কারণ সিলভার কার্পটা যেটা বাজারে পাওয়া যাচ্ছে 150 টাকা 200 টাকায়, সেটা তো কেউ 500 টাকায় কিনবে না। বা এখানে যে রুই মাছটা হচ্ছে সেটা যদি ও 400 টাকায় বিক্রি করে, ওখানে আমি দেখেছি গ্রাহক ক্রেতারা বলে এত দাম কেন? ওর মাছটা তো 13 মাস, আমি এই লাস্ট যে মাছটা কিনলাম ওর ওখান থেকে, ওর 13 মাস, আর এই খাবার খেয়ে। ফলে হচ্ছিল 3 মাসে উৎপাদন করে বিক্রি করি সেই বাজার দরে, তাহলে তো আমার পোষাবে না। আবার 13 মাসে উৎপাদন খরচ আমার যা হচ্ছে সেটা দিয়ে আমি যদি বিক্রি করি আহ অনেক বেশি দামে, তাহলে সাধারণ ক্রয় ক্ষমতা দিয়ে, হ্যাঁ, তাহলে এর প্রতিকার তো আসলে নেই। আমার যদি অর্থনৈতিক আমি স্বাবলম্বী হয় আমাদের দেশের প্রতিটি মানুষ, তখন সে ভাবতে পারবে হ্যাঁ আমি একটু খাই। তা না হলে তো পারবে না। হ্যাঁ, আমার যদি এই গাছে একটা ফল হয়, ফসল হয়, একটা ঝিঙে হয়, সেই ঝিঙেটার যে দাম হবে, খেতে কৃষক যখন ওই পেস্টিসাইড, সার, আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে উৎপাদন করবে, সেটার দামের 4 ভাগের 1 ভাগ হবে। হ্যাঁ, আমার যে ফলন আসবে সেটা হচ্ছিল হয়তো ওই কৃষকের 4 ভাগের 1 ভাগ। তা আমি কেন এই উৎপাদনে যাব যে এই উৎপাদন আমাকে লাভ দেবে না? হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে এর কোনো প্রতিকার আছে বলে আমি মানে আমার মানে ভাবনায় নেই যে এটা আসলে প্রতিকার কি। হয়তো কখনো কেউ বের করবে এর প্রতিকার। তখন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। না, কিন্তু ডেফিনেটলি অর্গানিক ফার্মিং এর একটা বড় জায়গা হচ্ছে যে তার জন্য একটু জল কম লাগে, খরচা কম আছে, সময় যেরকম বেশি লাগে। অফকোর্স সময়ের ব্যাপারটা আছে, আমি মাছের কথা বলছি না, মাছের কনটেক্সটটা আলাদা। কিন্তু গাছপালা শাকসবজির জায়গা থেকে অর্গানিক ফার্মিং যখন একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এর বাইরে গিয়ে অর্গানিক ফার্মিং করছে, সে তার থেকে মানে অনেক কিছু মানে কিছু বাঁচাতে পারছে, মানে রিসোর্স তার জন্য। যে মানে যে পেস্টিসাইড সব জিনিসের যে গুলো, সেটা তো খুব ক্ষতিকারক হচ্ছে মানে অ্যাজ আ এনভায়রনমেন্টের কনটেক্সটে। তুমি যেটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে করেছো যে তুমি এক ভার্টিক্যাল গার্ডেনিং এর কনসেপ্টে গেছিলে, এবং সেইটা তুমি প্রপোজ করেছো যদি এটা শহরের ভেতরে বাড়িতে বাড়িতে এরকমই তুমি কি একটা ইয়ে করার চেষ্টা করেছিলে? সেরকমই বলতে যে ধরো তোমার বাড়ির সামনে ঢাকা বা শহরগুলোতে এখন মাটির অভাব তো খুব। তুমি ধরো যেখানে একটা জায়গা পেলে যে আমার 2 ফুট 2 ফুট জায়গা আছে, সেই জায়গাতে আমি তো একটা গাছ লাগাতে পারবো। কিন্তু আমি যদি এখানে ভার্টিক্যালি করে যে ধরো যে ক্রস মতো করা যেগুলো, এখানে আমার হচ্ছিল 6টা গাছ আছে, সুন্দরভাবে গ্রো করবে। তো সেক্ষেত্রে যদি আমি ধরো কিছু মরিচ, তারপর ইভেন লেবু টেবু যদি আমি চাষ করতে চাই, এখানে খুব সহজভাবে সম্ভব। আমি যেমন পরবর্তীতে কিছু বস্তি অঞ্চলের কথা বলেছি, হ্যাঁ, তো এটা কিন্তু আমার ভবিষ্যতেও আমার যেহেতু এটা আমাকে এটা বৃত্ত ফান্ডিং করেছে কিছুটা, মানে পুরোটাই। তো ভবিষ্যতে আমারও যখন একটু করোনা কেটে গেলে বা এরকম কিছু হচ্ছে, যে আমার পরিচিত যেমন আমাদের বাড়িতে যিনি রান্নার কাজ করতেন, হ্যাঁ, তো ওদের এলাকায় ওর বাড়ির আশেপাশে এই ধরনের কিছু স্ট্রাকচার করে দেওয়ার ইচ্ছে আমার আছে। হ্যাঁ, তো আমি যদি একটা দুটো করে দিতে পারি, এবং পরবর্তীতে আমি শিওর যে অন্যরাও আগ্রহী হবে। কারণ এখানে ধরো একটা বাঁশের স্ট্রাকচার করতে এমনিতে করলে আরো কম লাগবে, কিন্তু এখানে যেহেতু আমি একটু ওই যে শ্রম দিয়েছে তাকে একটু করোনার কারণে বেশি পারিশ্রমিক দিয়েছি, সেখানে 1000 টাকা থেকে 1000 টাকা প্লাস লেগেছে। তো এমনিতে নরমালি করলে যে কেউ এটা করতে পারবে। তো এই এটা মনে হয় খুব ভবিষ্যতে যদি আমি আবার করি আরেকটু ভেবে চিনতে,
এবং আমি যদি সশরীরে উপস্থিত থাকতে পারি তাহলে হয়তো সুন্দরভাবে আরো কিছু কাজ করা যাবে এবং একটা মিডিয়াম হিসেবে কাজ করা যাবে, শিল্প মাধ্যম হিসেবে কাজ করা যাবে এটা নিয়ে। আচ্ছা, এইটা নিয়ে তুমি যখন বললে শিল্প মাধ্যম, আমি জানতে চাইছি এবার তোমার প্র্যাকটিস যেটা ছিল, মানে তুমি যেভাবে প্র্যাকটিস করো, সেই জায়গা থেকে তুমি একটা প্লান্টেশনের জায়গা থেকে কিভাবে তুমি এটা ট্রান্সলেট করেছো, মানে তোমার মিডিয়াম যখন কথাটা বলা যায় যে এই জিরো ওয়েস্ট ফুড আর্টের মাধ্যমে যখন আমি এটা আর্ট আর্ট বলে বলছি, কনসিডার করছি, তুমি তোমার প্র্যাকটিস থেকে এটা কিভাবে মানে দেখছো? তোমার একটা আর্ট প্র্যাকটিস থেকে এখানে যখন প্লান্টিং শুরু করলে, সেটা তোমার আর্টিস্টিক মিডিয়ামটা কিভাবে দেখছো? আমার ধরো ইটসেলফ কিন্তু বাঁশের যে স্ট্রাকচার গুলো এমনিতে একটা ফর্ম ক্রিয়েট করছে। এটাকে যখন তুমি ভিজুয়ালি ভাবো যে এটাতে যখন গাছগুলো পুরোটা ঢেকে ঢেকে যাচ্ছে, হ্যাঁ, ধরে নিচ্ছি আমি এটা ওয়াই ফর্ম, সেটা নিজে একটা ফর্ম হিসেবে দাঁড়াচ্ছে এবং পুরো গাছগুলো যখন ঢেকে দিচ্ছে, হ্যাঁ, বা দেবে, এটা তখন একটা নিজেই ফর্ম ক্রিয়েট হচ্ছে এবং একটা গ্রিন একটা ফর্ম ক্রিয়েট হচ্ছে, এটা লাইফ ক্রিয়েট হচ্ছে। তো মানে বেসিক্যালি আমার প্র্যাকটিস ছিল স্কাল্পচার, তো ওই জায়গা থেকে আসলে এটা খুব টিউন হয়েছে, যদিও আমি স্কাল্পচার খুব একটা করা হয় না, হ্যাঁ। তো এটা হচ্ছে মানে একটা ফর্ম হিসেবে দাঁড়াচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেশ ইন্টারেস্টিং ফর্ম অফ, যদি বলো আর্ট তাহলে আর্ট, হ্যাঁ, ফর্ম অফ যদি একটা বলো যে নতুন লাইফ ক্রিয়েট করা, সেটাও হতে পারে। একটা লাইফকে দাঁড় করানো, হ্যাঁ, গাছ তো একটা প্রাণটাকে দাঁড় করানো, প্রাণটা তো নিজের মতো করেই দাঁড়ায় ওখানে, গাছদের জীবন যাপন যেমন। তো আসলে ওরাই তো ক্রিয়েট করছে পরবর্তীতে ফর্মটা, আমি শুধু একজন সাপোর্ট করেছি এখানে ওই গাছগুলোকে দাঁড় করানোর জন্য, বা গাছগুলোর সাথে একটা মানুষকে অন্তত কিছুদিনের জন্য দাঁড়িয়ে থাকার সহায়তা দেয়া আর কি। ধন্যবাদ পিপলু। এবার আমরা কারোর প্রশ্ন থাকলে পিপলুর জন্য আমরা প্রশ্ন নিতে পারি। এখানে কেউ কোয়েশ্চেন আনসারে গিয়ে আমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে পিপলুকে করতে পারে। কারোর যদি প্রশ্ন থাকে আমরা ফেসবুকেও আছি, বা ফেসবুক লাইভেও প্রশ্ন করতে পারে কেউ, ইয়ে করলে। আমরা ফেসবুক লাইভে আছি, দেখতে পাচ্ছি। তো পিপলু, ঢাকা, আমি এই প্রশ্নটাই বারবার করছি যে তুমি বললে যে অনেকে অর্গানিক বলে বিক্রি করছে বটে, কিন্তু সেটা কতটা জেনুইন সেটা বোঝা খুব কঠিন। আবার তুমি যে ভার্টিক্যাল ইয়েগুলো করেছো, তুমি যখন আবার বলছো বস্তিতে গিয়ে হয়তো তুমি কাজ করবে, আমার মনে হয় ওই রুফটপ গুলো খুবই, মানে বস্তির ওই ইয়ের উপরে আমি দেখি এখানে অনেক জায়গায় আমাদের এখানে ওই মাটির বাড়ির ছাতেও অনেকে কিন্তু করে, মানে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি করে। তো এটা তো একটা আমাদের একটা সেই প্রাচীন প্রক্রিয়া এবং খুবই একটা অসাধারণ প্রক্রিয়া। এটা শুধু প্র্যাকটিসটা চলে আসছে। আমি শুধু এটাতে করলে আমি একাধিক গাছ একসাথে আবাদ করতে পারবো। হ্যাঁ, ওখানে ধরো একটা লাউ গাছ লাগালো বা শশা গাছ লাগালো, ওটা উঠে চাল কুমড়ো লাগালো, চালে উঠলো, ওটা ফলন হলো, বা একটা মাচা করে দিল, তো সেখানে একটা ফলন সম্ভব। হ্যাঁ, যেমন কিছু ফল বা যেমন ধরো ছোট ছোট কিছু দৈনন্দিন চাহিদার কিছু বিষয় আছে, যেমন ধরো কাঁচা লঙ্কা, লেবু, হ্যাঁ, একটু তুলসী পাতা, একটু থানকুনি পাতা, হ্যাঁ, এগুলো যেমন র্যান্ডম হতেই থাকবে। হ্যাঁ, আর ধরো আমাদের একটা, আমি সেদিন খুব অবাক হলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের টিএসসি অঞ্চলে চায়ের দোকান আছে যে, ওখানে ওরা যে চা বিক্রি হয় র্যান্ডম, ওখানে হঠাৎ দেখলাম আমাদের এক পরিচিত একজন ওখানে 1 বস্তা চা পাতা নিল, ওই যে ইউজড চা পাতা। আচ্ছা। হ্যাঁ, তো ওই যে ও চা বানাচ্ছে এবং চা পাতাটা রেখে দিচ্ছে, ওকে বলে রাখলেও রেখে দেয়, ওকে কিছুটা টাকা দিলে ও টাকা দেয়। একটা সহজলভ্য সার, যেটা সত্যি ভীষণ উপকারী একটা সার। হ্যাঁ, আর নানা রকম জিনিস হতে আছে আমাদের এই প্রতিদিনের শাক পালং যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো ছোলা যদি রেখে দেওয়া হয়, সারগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারের জায়গা থেকে সার চলে আসে। হ্যাঁ, আমরা বেশি আবাদের জন্য, বেশি ফলনের জন্য আমরা আর্টিফিশিয়াল সব এগুলো করি, এবং এটা তো আসলে একটা বিজনেস চেইনের মধ্যে, যে আমি এই ফলন করব, আমার এই বীজ দিবে, এই বীজের জন্য এই ফলন। হ্যাঁ, একটা
বিশাল প্রক্রিয়া। তুমি খুব অবাক হবে একটা জিনিস দেখে, আমার সময় থাকলে বলি। বলো, তোমার আচ্ছা 3-4 মিনিট আছে, বলো। হ্যাঁ, যেমন আমাদের ছোটবেলায় বর্ষা হলেই আমাদের উঠোনে পানি চলে আসতো বর্ষার। এখন একদম খুব বেশি বন্যা হলো আমার বাড়ি থেকে 200-250 ফিট দূরে গোড়ালিও ডোবে না এমন জল আসে। এটা হলো কেন? এটা হচ্ছিল আমাদের যে সড়কগুলো সেই সময় নির্মিত হয়েছে এই 80-র দশকে, সেই সড়কগুলো আসলে বাঁধ হিসেবে কাজ করেছে এবং যখন বন্যার বা বানের জল আসবে না, পলি জমবে না, তখন মানুষ ন্যাচারালি আর্টিফিশিয়াল ফার্টিলাইজারে চলে যাবে এবং দীর্ঘদিন আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ব্যবহারের কারণে জমি বন্ধা হয়ে যাবে। জমি বন্ধ হয়ে গেলে কৃষক আর ওই 10 টাকার আবাদের জন্য এত পরিশ্রম করবে না। এমনিতে তো কৃষক তার ফসলের দাম পায় না, তখন কি করবে? ইন্ডাস্ট্রিয়াল খাতে জমিটা লাগিয়ে দেবে বা বিক্রি করে দেবে। হ্যাঁ, তো আমাদের আছে গার্মেন্টস, আমাদের আছে এই আইটি আসছে, এরকম নানা কিছু। হ্যাঁ, অর্থ আসবে প্রচুর, কিন্তু আমার ভূমিটা আর উর্বর থাকবে না, এই সুজলা সুফলা বাংলাদেশ থাকবে না। এটা আমাদের একদম সামনের ভবিষ্যতে এটাই হবে। হ্যাঁ, তো এই প্রক্রিয়াগুলো তো নানা রকম ভাবে আসে, হয়তো আন্তর্জাতিক জাতীয় নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো ঢোকে। হ্যাঁ, কোথাও জল নেই এখন। বর্ষায় আমাদের ভূমিতে পলি জমে খুব কম। এই যে পলি শূন্য করে দেওয়া এবং আর্টিফিশিয়াল, কোন কৃষকের কাছে বীজ নেই এখন। হ্যাঁ, তারা বীজ এখন কেনে, যেটা হচ্ছিল জিএমও। হ্যাঁ, যে থেকে আর কোন তার বীজ আসবে না, সেই বীজও সংগ্রহ করতে হয়। তো একটা কৃষিখাত ধ্বংস করে দিলে আসলে সেটা আর কৃষি নির্ভর থাকতে পারবে না। এখন ধান হচ্ছে, প্রচুর বাম্পার ফলন হচ্ছে, কিন্তু সবই হচ্ছিল আমাদের জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড যেসব বলো আর কি, হাইব্রিড। হ্যাঁ, হয়তো আমাদের লোক সংখ্যা অনুযায়ী আমাদের প্রচুর ফসল দরকার। যখন প্রচুর ফসল উঠছে তখন কৃষক দাম পাচ্ছে না। হ্যাঁ, যখন ফসল কম হচ্ছে তখন কৃষকও খেতে পাচ্ছে না, আমরাও খেতে পাচ্ছি না। এই দাম ওঠানামা করে আর কি। এসব আর কি। তবে সেক্ষেত্রে যদি আমার কিছু ফসল আমরা এভাবে নিজেরা ফলন করতে পারি, একটু নান্দনিক ভাবে হলে তো এটা আমাদের ব্যাপার, নান্দনিক একটা প্র্যাকটিস। কিন্তু এইভাবে যদি কিছুটা ওরা করতে পারে, কোনো বাড়িতে প্রতি বাড়ির সামনে এরকম একটা ভার্টিক্যাল স্ট্রাকচার থাকে, আমি বলছি না যে এটাই থাকতে হবে, তাহলে হয়তো সে তার দৈনন্দিন বিষয়গুলো, মরিচটা, লঙ্কাটা, লেবুটা, থানকুনি পাতা, ধনে পাতা, এগুলো সে কিছুটা পেতে পারে। সেটাও অ্যাটলিস্ট প্রতিদিন 20-25 টাকা 30 টাকার দ্রব্য সে পেয়ে যাবে। সেটাও একটা মানে হয়তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি এটা আসে, সেটা ভালো হবে। ধন্যবাদ পিপলু। আমাদের কোনো প্রশ্ন আসেনি বললে আমরা তাহলে এবার চলে যাচ্ছি মঞ্জুরের কাছে। মঞ্জুরের মেন প্র্যাকটিস হচ্ছে সন্তারণ আর্টস অর্গানাইজেশন, এবং সেইটার সঙ্গে ও দীর্ঘদিন, এবং ওর প্র্যাকটিস মোটামুটি বলা যায় আলীকদম ও বান্দরবন এলাকায়, যেটা একদম পূর্ব দিকে বাংলাদেশের। তো আমাদের মঞ্জুর, তুমি তাহলে তোমার অর্গানাইজেশন এবং আলীকদম শহরটাকে একটু, তুমি যদি আমাকে আগে আলীকদম শহর বলো, গ্রাম বলো, গ্রামাঞ্চল বলো, ওই জায়গাগুলোকে আমি একটু জানতে চাইছি। আমি ওই জায়গাগুলো যাইনি, তো ওই জায়গাগুলোর মানুষ কিরকম, ওই জায়গাগুলো কিরকম, একটু আমাদের জানাও। ধন্যবাদ বোকাদা। প্রথমত সন্তরণ সম্বন্ধে একটু বলতে গেলে যেটা হয়, সন্তরণ আমরা আসলে গঠিত করি 1998 সালে, যদিও এর প্রথম কার্যক্রম শুরু হয় 1999 সালে। আমরা তখন আসলে সবাই যারা ফাউন্ডার মেম্বার ছিলাম সবাই মূলত গভর্নমেন্ট আর্ট কলেজ। এখন যদিও আর্ট কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ দুটো মিলে আর্ট ইনস্টিটিউট হয়ে গেছে, তখন আর্ট কলেজ আলাদা একটা পার্ট ছিল। ওই সময়টা থেকে শুরু করা কর্মকাণ্ডগুলো প্রথম দিকে একদম মেইন স্ট্রিমের প্র্যাকটিসের জায়গা থাকলেও পরবর্তীতে আমরা আসলে নিজেদের জায়গাগুলো পরিবর্তন করতে থাকি। এবং আলীকদমের সাথে আসলে আমাদের সম্পর্কের জায়গাটা তৈরি হয় 99 সালে। কারণ 99 সালে সন্তরণ প্রথম এনভায়রনমেন্টাল আর্ট ক্যাম্পের আয়োজন করে আলীকদমে। তখন আলীকদম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বাংলাদেশে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজার্ভ ফরেস্ট,
এই হিসেবে আসলে ওটাকে সিগনিফিকেন্ট করা হতো। দুর্গম পাহাড়ি একটা জায়গা। মূলত বান্দরবনের যে একটা ছোট বলা যায় উপজেলা, যদিও মূল বান্দরবনের সাথে ওটা সম্পর্কিত না, অংশটা হচ্ছে যে আসলে কক্সবাজার দিয়ে যেতে হয় আর কি, বাংলাদেশের পূর্ব অংশ থেকে। তো আমরা প্রথম এনভায়রনমেন্টাল ক্যাম্প করতে গিয়ে যেটা প্রথমে দেখতে পাই, আসলে ওই সময়টাতে 99 সালে হিলের অবস্থাটাও খুব, পলিটিক্যাল অবস্থাটাও খুব একদম অন্য রকমের অবস্থায় ছিল। কারণ সেটেলার বাঙালিরা এবং আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে একটা বিশাল বৈরিপূর্ণ একটা সম্পর্কের বিষয় আসলে ছিল। তো আমরা যখন আমাদের কাজগুলো শুরু করি তখন ওই সময় একটা জিনিস আমরা ফিল করি যে আসলে এই বিশ্বাসের জায়গাটা তৈরি করার জন্য আর্টকে আসলে আমরা মিডিয়াম হিসেবে ব্যবহার করতে চাই। তখন প্রথম দিকে যদিও প্রশাসন এবং হচ্ছে যে স্থানীয় ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকলেও পরবর্তীতে ওরা সহযোগিতা করে, এবং আমরা প্রথমে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করি, যেটা টোকেন প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আদিবাসী এবং বাঙালি বাচ্চারা এক জায়গায় এসে, আসলে এটা ছবি আঁকার বিষয় না, যেখানে হচ্ছে ওই বাচ্চাগুলো মানে যে তাদের যে ভাবনা, চিন্তা বা সৃষ্টিশীলতা, সেটাকে আসলে সেটা আদান প্রদানের একটা জায়গা তৈরি করে দেয়। এরকম একটা প্ল্যাটফর্মের কথা আমরা ভাবি। আর এটার মূল উদ্দেশ্যটা ছিল এই প্ল্যাটফর্মটা থেকে যেটা হবে, বাচ্চাদের মধ্য থেকে তাদের প্যারেন্টসদের মধ্যে আসলে সেই ফিলিংসটা বা সেই সম্পর্কটা আস্তে আস্তে তৈরি হতে পারে। এটাই আসলে আমাদের প্রথমে পরীক্ষামূলক একটা জায়গা ছিল। ওটার পর এই যে সময়টার কথা বলছো, তখন তো তোমরা অলমোস্ট ছাত্র ছিলে, মানে ছাত্র ছিলে। হ্যাঁ, আমরা তখন ছাত্র, আমরা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র। সেইখান থেকে আজকে হয়তো 20 বছর হয়ে গেছে, 20 বছর তো অফকোর্স 20 বছরই মতো তুমি বলছো। একদম। এখন তোমরা তো অনেক ডেভেলপ করে গেছো, মানে সেই জায়গা থেকে তোমাদের আইডিয়া এখন অন্যরকম ভাবছো, চিন্তা করছো। আমাকে তুমি বলো আলীকদম এবং বান্দরবন এলাকার ব্যাপারে, তাদের মানুষরা কিরকম থাকে, কি খায়, কিরকম ভাবে তাদের চলন, তার সঙ্গে বাংলাদেশের অন্যান্য জায়গার কি তফাৎ, এবং তোমরা সেখানে কাজ করতে যাও, কেন গেলে ওখানে, সেটা একটা প্রশ্ন যেটা তুমি আসলে ওটাই আমি বলছিলাম আর কি। আলীকদমটা হচ্ছে যে একটা বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের একটা ক্ষুদ্র উপজেলা হচ্ছে আলীকদম। তো সীমান্তবর্তী একটা জায়গা, তার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি। তো আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে হচ্ছে বেশ কিছু আদিবাসী গোষ্ঠী আছে, তার মধ্যে হচ্ছে ত্রিপুরা, মারমা, চাকমা, তঞ্চঙ্গা। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আদিবাসী গোষ্ঠী যাদের বসবাস, সেটা হচ্ছে ম্রো আদিবাসী গোষ্ঠী। তো ম্রোদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায়, তাদের কালচারাল যে আসলে লাইফের যে বৈচিত্র্যপূর্ণ যে বিষয় সেগুলো, সেটা অনেক বেশি পরিমাণ আসলে এখনো পর্যন্ত আসলে টিকে আছে, বা তারা সংরক্ষণ করতে পেরেছে নিজেদের কারণে। তো এই সব কিছু দেখে আসলে আমরা প্রথমত আলীকদমকে ভালো লাগার জায়গাটা আমাদের তৈরি হয়, যেখানে আমরা কাজ করার ক্ষেত্রটা শুরু করি। আর একটা বিষয় যেটা হচ্ছে, ওই কাজ প্ল্যাটফর্মটা যেটা হয়, সেখানে হচ্ছে যে আদিবাসী এবং বাঙালি বাচ্চারা যেহেতু একসাথে আসে, এই সম্পর্কটা তৈরি হয়। এবং আমরা এখানে একটা পরবর্তীতে যেটা হচ্ছে 2009 সালে আমরা দুটো প্রজেক্ট একদম পার্মানেন্টলি শুরু করি। একটা হচ্ছে হরিত নামে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল আর্ট নিয়ে প্রজেক্টটা হয়, তার আন্ডারে আমাদের এনভায়রনমেন্টাল ক্যাম্প গুলো হয়। আর একটা হচ্ছে কল্পপুরী এই যে প্রজেক্টটা, সেটা হচ্ছে আসলে কালচারাল এডুকেশনের বিষয়টা নিয়ে। তো এই দুটো প্রজেক্টের মধ্য দিয়ে যেটা হয়, আমরা কর্মকাণ্ডগুলো প্রথমত 2009 সাল থেকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করি, যেটা হচ্ছে 10 বছরের সময়কালে। 2019-এ আমরা 10 বছর সম্পূর্ণ করি, এবং ওই সময় আমরা হচ্ছে কল্পপুরী স্কুল অফ আর্ট এন্ড ক্রাফটসটা শুরু করি। তো ওখানে ওই সময়টাতে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমাদের একটা আর্ট স্পেস আমরা ডেভেলপ করি, সৃজন প্রাঙ্গণ নামে। সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি আর্ট স্পেস, যেখানে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে বুরন নিয়ে। সেটা হচ্ছে মুরো জাতিগোষ্ঠীর যে ট্রেডিশনাল যে মোটিভ গুলো আছে, ডাইং এর যে প্রসেসিং আছে, উইভিং এর যে প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো নিয়ে আসলে কাজ হয়, সেগুলো প্রিজার্ভেশনের বিষয় নিয়ে কাজ হয়। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে ওখান থেকে একটা কিছু যে এয়ার তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হয়, যে প্রোডাক্ট গুলো আসলে ইন্টারন্যাশনাল বাজারের জন্য তৈরি হয়, কারণ এর মধ্য দিয়ে ওরা ওদের জীবনযাত্রার জায়গাটাকে আসলে পরিবর্তন করার চেষ্টা করে। তো এই প্রজেক্টটার মধ্য দিয়ে আসলে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে আর কি একটা। আর তার সাথে হচ্ছে কল্পপুরী স্কুল অফ আর্ট এন্ড ক্রাফটস এর যে পার্টটা, সেখানে যে বিষয়টা হয়, বাচ্চাদের ওই প্রজেক্টের মধ্য দিয়ে বাচ্চারা আসলে হচ্ছে যে আর্ট এবং ক্রাফটস এর যে জায়গাটা, সেটার সাথে সম্পৃক্ত হয়। যারা হচ্ছে মেইন স্ট্রিম এডুকেশনের সাথে আছে, সাথে সাথে এখানে তারা আসলে তাদের
একটু ক্রাফট নিয়ে কাজ করলো, ডিজাইন নিয়ে কাজ করলো, মিউজিক, ডান্স এসব বিষয়গুলো নিয়ে তারা কাজ করলো। সে আদিবাসী এবং বাঙালি বাচ্চা উভয়ই বাচ্চারা আছে। তো আমরা আসলে যে জিনিসটাকে খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভাবছি, যেটা হচ্ছে স্থানীয় বাস্তবতা যেটা। কারণ স্থানীয় বাস্তবতার বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি কারণ আলীকদম জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালি এটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা রকমের একটা জায়গা, যেহেতু হিলি এরিয়া। তার পলিটিক্যাল কনটেক্সট এবং আদার্স জিনিসগুলো একদম অন্য রকমের। তো ওই জায়গা থেকে আসলে তাদের সংস্কৃতিটাকে কিভাবে তারা এটা তো বলা যাবে না যে সংস্কৃতি সময়ের সাথে পরিবর্তনশীল, ওরা কিন্তু সচেতন করে তোলা, ওই জায়গাটা নিয়ে আসলে আমাদের কাজ করার যে জায়গাটা সেটা নিয়ে আমরা কাজ করছি। সাথে হচ্ছে মেইন এক্সট্রিম এডুকেশনের জায়গাগুলোর পাশাপাশি তারা যাতে একটা জায়গা পায় যেখানে তারা বিনোদনের জায়গাটা পেতে পারে, যেটা একটা নিজেদের চিন্তা ভাবনার আদান প্রদানের জায়গাগুলো তারা করতে পারে। তো আমরা মূলত আসলে এই জায়গাকে গুরুত্ব দিয়েই সৃজন প্রাঙ্গণ যে আর্ট স্পেস সেটা তৈরি করে এবং সেখানে কল্পপুরী স্কুল অফ আর্ট এন্ড ক্রাফটস এর কর্মকাণ্ড শুরু করি। কল্পপুরী স্কুল অফ আর্ট এন্ড ক্রাফটস হচ্ছে 5 বছর মেয়াদি আসলে একটা কালচারাল এডুকেশন প্রসেসিং, যেখানে হচ্ছে আসলে পুরোটাই হচ্ছে যে বাচ্চাদের নিজেদের মতো করে শেখা এবং নিজেদের মতো করে এক্সপ্রেস করার যে জায়গাগুলো, এবং এই বাচ্চাদের কাজগুলো আমাদের দেখা যায় পরবর্তীতে আমাদের মূল ইভেন্ট যেগুলো হয় মাল্টিডিসিপ্লিনারি ইন্টারন্যাশনাল আর্ট ইভেন্ট গুলো, তারপর যে ফোক চ্যানেলে ওখানেও কিন্তু আমরা এক্সিবিট করি, যাতে দেখা যায় হচ্ছে যে এখানে এই বাচ্চাদেরকে আবার আমরা একটা সুযোগ করি যে হচ্ছে শহরের একদম পুরোদমে সুবিধা পাওয়া যে বাচ্চারা, তাদের সাথে আসলে আবার একটা যোগাযোগের জায়গা তৈরি করে দেই, যে আসলে কিভাবে ক্রিয়েটিভিটি যে আসলে তৈরি করার জন্য যে অনেক সময় মানে সুবিধাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, সেই জায়গাটাও আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইয়ে করে। কারণ আমরা ওদেরকে ছবি আঁকার বা আদার্স বিষয়গুলো যেটা দেখাচ্ছি, ওর যা আশেপাশের উপকরণগুলো আছে সেটাকে আসলে সে তার কাজের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারে। সাথে তাদের সে যে উইভিং এর যে ট্রেডিশন আছে, তাদের সে যে মিউজিকের ট্রেডিশন আছে, ডান্সের ট্রেডিশন আছে, সেটাকে সে আসলে মূল এই সময় এসে কিভাবে দেখতে পারে, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায়, বা এটাকে আসলে সে কিভাবে গ্রহণ করতে পারে এই সময়ের আঙ্গিকে, ওই বোধটা আসলে তৈরি করে দেওয়ার যে জায়গাটা থেকে আমরা কাজ করছি আর কি। তো আলীকদমে আমাদের 99 সাল থেকে কাজ করতে গিয়ে আজকে পর্যন্ত বেশ আমাদের হচ্ছে যে প্রায় 6টা প্রজেক্ট ওখানে পার্মানেন্ট প্রজেক্ট আসলে চালু আছে। তো তার মধ্যে হচ্ছে কল্পপুরী একটা প্রোগ্রাম আছে, তারপর কল্পপুরী প্রোগ্রাম অধীনে কল্পপুরী স্কুল অফ আর্ট এন্ড ক্রাফট, কল্পলোকের চিত্র, দুটো প্রজেক্ট। তার সাথে আছে হচ্ছে যে আমাদের যে উইভিং এর প্রজেক্টটা কেন্দ্রবিন্দু নামে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে শিকড় প্রজেক্টের অন্তর্ভুক্ত। তার সাথে হচ্ছে যে হরিৎ, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল আর্ট ক্যাম্প যে প্রজেক্টটা, সেটাও আসলে ওখানে চালু আছে আর কি। তো এর মধ্য দিয়ে আসলে আমাদের তখনই একটা ভাবনা ছিল হচ্ছে যে এখানে আসলে জুম চাষ, কারণ এখানে হচ্ছে হিলের যে চাষ পদ্ধতি, সে পদ্ধতিটা একটু আলাদা, সেই পদ্ধতি নিয়েও কাজ করার জন্য আমরা আসলে তখন ভাবনা চিন্তা শুরু করি যে আসলে কিভাবে এই প্রক্রিয়াগুলোতে যাওয়া যেতে পারে বা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আসতে পারি। তো ওই হিসেবেই আসলে আমাদের কর্মকাণ্ডগুলো এই পর্যায়ে চালু আছে আর কি। তো আমার মঞ্জুর, আমি এবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি আগে যে প্রপোজালটা নিয়ে কাজ করতে চেয়েছিলে এখানে জিরো ওয়েস্ট ফুড আর্টে সন্তারণের কনটেক্সটে, সেটা তুমি করতে পারোনি, কিছু তোমার সমস্যা হয়, তো সেইটা একটু আমাদের বলো, তারপরে আমি জানতে চাইবো তুমি ফাইনালি কি করলে। তো আগে তুমি বলো যে কি প্রজেক্ট তুমি ভেবেছিলে এখানে এই আলীকদমে করার জন্য এবং কেন সেটা করতে পারলে না, তোমার কোথায় ওখানে তুমি ফেল করেছো। আচ্ছা, এই প্রসঙ্গ তো বললে যেটা মূলত হয়, প্রথমত আমি আগে একটু বলেছিলাম যে জিরো প্রজেক্টের কাজটা শুরু করার সময় যে প্যান্ডেমিক যে টাইমটা, তখন আমি আসলে ঢাকায় এবং প্রত্যেকটা মেম্বারই হিলতে আমাদের যে হিলের প্রজেক্ট থেকে তারা বেরিয়ে আসে, কারণ হচ্ছে যে তখন গভর্নমেন্টের কিছু ইনস্ট্রাকশন ছিল যে আসলে মুভমেন্টের উপরে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল, আর হিলে যেহেতু এইসব বিষয়গুলো আরো স্ট্রংলি আসলে মানা হয়। তো ওই হিসেবে আমরা যখন বৃত্তের সাথে কাজটা করার জন্য চিন্তা ভাবনা শুরু করি যে কাজটা করে, তো আমরা আসলে শুরু করতে গিয়েও বেশ কিছু বেগ পেতে হয়, কারণ আমরা হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে হিলে ওই আলীকদমে গিয়ে কাজ করার জন্য পারমিশনটা পাচ্ছিলাম না, কারণ গভর্নমেন্ট তখন মুভমেন্ট গুলো একদম রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল, যেহেতু ওইসব জায়গাগুলোতে আসলে আর্মি অধ্যুষিত জায়গা এবং আদার্স ফর্মালিটিস গুলো যেহেতু মেনটেন করতে হয়। তো ওই হিসেবে আমাদের শুরু করার প্রক্রিয়াটা আসলে একটু ডিলে হয়ে যায়, এবং যখন আমরা গিয়ে শুরু করি তার মধ্যে হচ্ছে যে আবার হেলথ ইনস্ট্রাকশনের বেশ কিছু ব্যাপার স্যাপার ছিল, কারণ আমাদের প্রজেক্টটাকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করেছিলাম।
একটা প্রজেক্টের পার্ট ছিল হচ্ছে যে কল্পপুরী স্কুলের যে বাচ্চারা, তারা তো আমি আগেই বলেছিলাম তারা তাদের হিস্ট্রি কালচার এবং হচ্ছে যে মিউজিক ডান্স এসব বিষয়গুলো নিয়ে কাজ করে মূলত আমাদের স্কুলটাতে। এইসব বিষয়গুলো নিয়ে তাদের ভাবনার আদান প্রদান এবং চিন্তার। তার সাথে আমরা হচ্ছে যে এগ্রিকালচার, বিশেষ করে হচ্ছে যে আমাদের যে চাষ পদ্ধতি এবং তার সাথে হচ্ছে যে আমাদের আসলে সাংস্কৃতিক যে যোগাযোগ, সেই জায়গাটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে কাজ করতে চাচ্ছিলাম কিছুদিন থেকে। তো প্যান্ডেমিকের এই ভাবনার মধ্য দিয়ে আমরা আসলে এটা শুরু করি। তো যখন আমরা কাজ করতে যাই তখন যে জিনিসটা হয়, কারণ আমরা গভর্নমেন্ট ইনস্ট্রাকশনের কারণে কল্পপুরী সব বাচ্চাদেরকে আসলে আমরা এই কাজের সাথে সম্পৃক্ত করতে পারিনি। কারণ যেহেতু একটা সেফ একটা ব্যাপার, সেফটিনেসের একটা ব্যাপার ছিল, বা সবকিছু, আর অনেকগুলো বাচ্চা ছিল, অনেক ছোট। তো আমরা এখান থেকে একটা সিলেকশনের জায়গায় আসি যে আসলে যারা মোটামুটি আসলে হেলথ ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারবে এই ধরনের বাচ্চাদেরকে আসলে ইনভলভ করা। এখন প্রথমত চাষ করতে গিয়ে হিলে যে ধরনের চাষ পদ্ধতি হয় আমি আগেই বলেছিলাম, সেটা একদম ডিফারেন্ট টাইপের যে চাষ পদ্ধতি। সেটা হচ্ছে জুম চাষের যে পদ্ধতি, সেটা যে হিলের আদিবাসী গোষ্ঠীরা আসলে এই পদ্ধতিতে চাষ করে থাকে। তো আমরা এই চাষের পাশাপাশি আমাদের যেটা ছিল এরকম একটা হিল এবং প্লেন ল্যান্ড দুটো মিলানো একটা পাবলিক, একটা ব্যক্তিগত প্রপার্টি আমরা বলতে পারি, ওই জায়গাটাকে আমরা সিলেক্ট করি যেটা আমাদের স্পেসের আশেপাশে। তো ওখানটায় আমরা কাজটা শুরু করি। এমনি তো প্রথম থেকে আসলে ওই যে বলছিলাম সবকিছু মিলিয়ে একটু ডিলেতে শুরু করা। তারপরে শুরু করার পরে যখন আমাদের একদম ল্যান্ড ডিমার্কেশন থেকে শুরু, কারণ আমাদের প্ল্যানিংটা প্রথম দিকে ছিল হচ্ছে দুটো জায়গাকে এমফেসিস করে। একটা হচ্ছে পারফর্মিং এর মধ্যে পারফরমেন্স আর্টের জায়গাটাকে আসলে গুরুত্ব দেয়, সাথে হচ্ছে যে ল্যান্ড আর্টের জায়গাটা। কারণ আমরা যখন ল্যান্ডটাকে ডিস্ট্রিবিউশন করছি তখন মাথায় পুরো দোস্ত আসলে ল্যান্ড আর্টের জায়গাটাকে রেখে আমরা শুরু করেছিলাম। তো শুরু করতে গিয়ে প্রথম যেটা হয় সেটা হচ্ছে জুলাই আগস্টের দিকে আমাদের যখন কাজগুলো প্রায় 50 বা 55% শেষ হয়, তখন শুরু হয় প্রচন্ড রকমের বৃষ্টি। আর হিলে এমনি বৃষ্টিটা প্রচুর যখন হতে থাকে প্রচন্ড রকমেরই হয়, কিন্তু এবারের বৃষ্টিটা আসলে ভয়াবহ রকমের একটা অবস্থা তৈরি করেছে আর কি। একদিকে ল্যান্ডস্লাইডিং এর অবস্থা চলছে, তার সাথে আমি নতুন একটা অভিজ্ঞতা আসলে সঞ্চয় করেছি। কারণ আমি বারবার একটা কথা গুরুত্ব দিচ্ছি যে চাষ পদ্ধতি, যেটা হচ্ছে আসলে আমরা স্থানীয় বাস্তবতার কথাটা বলছি। যে যখন বৃষ্টিটা পড়ছে হিলে, আমি যেমন আমাদের জায়গাটা ছিল একটু উঁচু জায়গা, তার সাথে একটা সমতল জায়গা। উঁচু জায়গার পানিগুলো বের হচ্ছে হিলের নিচের অংশ দিয়ে, এবং তার ভেতর আমি আবিষ্কার করলাম বেশ কিছু ক্যানেল তৈরি হয়ে আছে আসলে হিলের ভেতরে। এবং পানিগুলো যখন বের হচ্ছে, সমতল যে জায়গাগুলোতে আমরা চাষের কাজটা করেছিলাম সবগুলো একেবারে সমূলে চলে গেছে গাছপালাগুলো। যা চারা গাছ হয়েছিল একদম ধরতে গেলে আসলে 10 to 15% বাকি ছিল, বাকি সবই আসলে চলে গেছে। তো এই অভিজ্ঞতাটা আমার আসলে পূর্বে, মানে আমি এতদিন ধরে কাজ করছি, এই আইডিয়াটাও আসলে আমার কখনো ছিল না যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তো যখন আমি আবার স্থানীয় লোকদের সাথে কথা বললাম যে এই মানে ভেতরকার এই ক্যানেল গুলো কিভাবে আসলে তৈরি করলো, এত বড় বড় ক্যানেল গুলো, তো আসলে তখন আদিবাসী যারা তারা বললো যে আসলে এক ধরনের পাহাড়ে বড় আকারের ইঁদুর থাকে। তারা আসলে এই ক্যানেল গুলো তৈরি করতে করতে একটার সাথে একটা সংযুক্ত করতে করতে এই বিশাল একটা অবস্থা তৈরি করে রেখেছে, যেটা হচ্ছে আসলে পানি যখন পড়ে এগুলো দিয়ে সমূলে বের হতে থাকে পানি। এবং হিলে যারা চাষ করে তাদের আসলে বিশেষ করে জুম যারা করে তারা মানে এই আইডিয়াটা ওদের মাথায় থাকে, যার ফলে হচ্ছে কিন্তু ওরা চাষের জন্য একরকম হচ্ছে যে আসলে হিলটাকে বেছে নেয়। যেহেতু হিলে এই সমস্যাটা নাই, হিলের লাগোয়া যে প্লেন ল্যান্ড গুলো সেখানে কি এই সমস্যাটা খুব হয়। তো এটার কারণে আমরা একদম প্রথমবার যেটা হয় সেটা হচ্ছে আসলে মানে আমাদের পুরো প্রজেক্টটাই ভেস্তে যায়। তো সেটাতে দেখা যায় হচ্ছে যে আমাদের প্রথমে ল্যান্ড আর্টের জন্য যেভাবে ল্যান্ডটাকে তৈরি করা হয়েছিল পুরো সবকিছুই আসলে একদম অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমরা দ্বিতীয় দফায় আবার কাজ শুরু করি। দ্বিতীয় দফায় কাজ শুরু করে আমরা হচ্ছে যে এন্ড অফ দ্য সেপ্টেম্বর, তখন বৃষ্টিটা কিছুদূর কমে আসার পর আমরা আবার কাজটাকে শুরু করি। তো কাজটা শুরু করার পরবর্তীতে দেখা যায় হচ্ছে যে আমরা পরবর্তী ধাপে আসলে গিয়ে অনেকটা সাকসেস হই আর কি। আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যতে পৌঁছাই, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হয় মাঝখানে যে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে সময় উপযোগী যে এগ্রিকালচারের যে টাইম ফ্রেমটা ছিল এটা অনেকটা ডিলে হয়ে যায়। তো যার ফলে কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আসলে ওই ডিলের কারণে কিছু গাছ আসলে আবার ওই সময় থাকছে না। আমার আবার নতুন করে আবার একটা রুটিন তৈরি করতে হয় যে গাছ লাগানো থেকে শুরু করে। আর কারণ আমাদের আবার যেটা আমরা করেছিলাম, আমরা গাছগুলো লাগানোর জন্য সিড গুলো হচ্ছে আমরা আসলে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আসলে অর্গানিক ভাবে সিড প্রিজার্ভেশন করে, ওইসব জায়গার আসলে চাষীদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছিলাম। তার মধ্যে পাবনা থেকে আমাদের অনেকগুলো বীজ সংগ্রহ করা হয়। এই প্রজেক্টের সাথে সম্পর্কিত একজন আমাদের নয়ন, সে আসলে পাবনা থেকে কিছু সিড সংগ্রহ করে দেয়। তো ওইসব জিনিসগুলো, এবং আমরা এটা তো আবার একটা ধাক্কা খাই, কারণ বাজারের মধ্যে যেসব সিড গুলো আছে সেগুলো অনেকগুলো একটা হাইব্রিড সিড, যেগুলো সবসময় আসলে বাজারে থাকছে। আমরা চাচ্ছিলাম হচ্ছে যে যেহেতু দেশীয় বীজগুলো যদি আমরা লাগাই, তার মধ্যে থেকে যে ফলনটা আসবে ওর মধ্যে দিয়ে আবার বীজটাকে পরবর্তী প্রিজার্ভেশনের যে জায়গাটা, ওটাকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম আর কি। তো এই জায়গাটাও কিছু দূর ব্যাহত হয় আমাদের। তো আরেকটা পার্টের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে লুপ লেই পার্টটা আমাদের, সেটা হচ্ছে মূলত মুরু আদিবাসী গোষ্ঠীদের সাথে আমাদের এই প্রজেক্টটা ছিল। কারণ মুরুদের যে বিষয়টা হয় কি, তারা হচ্ছে যে আসলে জুম পদ্ধতিতে চাষ করে, আর জুম পদ্ধতিতে চাষের ক্ষেত্রে যেটা হয়, এই চাষের ধরনটা হচ্ছে যে তার যে শস্য চাষ করা সাথে সেটা সিডটা তো একবারে দিয়ে দেয়, কারণ নির্দিষ্ট কিছু আসলে শস্য উৎপাদিত হয়। কারণ এই যে ভেজিটেবল বা আদার্স কিছু যে ভ্যারাইটি গুলো আমরা বাজারে দেখতে পাই, সেটা কিন্তু তাদের চাষে মূলত খুব একটা নাই। তারা ধান, তারপরে হচ্ছে যে তুলা, তারপর হচ্ছে তিল, এইসব জাতীয় শস্যগুলো আসলে চাষ করে, তার মধ্যে মিষ্টি কুমড়া, একদম মাঠা জাতীয় একটা শসা, এই জিনিসগুলো অবস্থার কারণে বাজারে যে পরিমাণ দাম থাকে সেটাও কিন্তু তাদের পক্ষে বাই করা অনেকটা ক্ষেত্রে ডিফিকাল্ট হয়। কারণ ওই কারণে তাদের একটা সবসময় যে মেল নিউট্রিশন এর একটা ব্যাপার-স্যাপার কিন্তু সবসময় থাকে। তো আমরা আসলে যেটা চাচ্ছিলাম এই প্রজেক্টের মধ্য দিয়ে তাদেরকে যে সেই যে সিড গুলো আমরা কালেকশন করেছি বিভিন্ন জায়গা থেকে, তো ১০ টা পরিবারকে আমরা সিলেক্ট করেছিলাম যে ১০ টা পরিবারকে আমরা সিড গুলো প্রোভাইড করি। যে কারণ তারা হচ্ছে জমে যেহেতু চাষ করে, তাদের বাড়ির আশপাশের আঙ্গিনার বিশাল একটা অংশ কিন্তু অনাবাদি থেকে যায়। তো আমরা ওদেরকে আসলে উৎসাহিত করার চেষ্টা করছিলাম যে ওই জায়গাটা যদি নিজেদের উপযোগী কিছু চাষ করা যায়, তাহলে হচ্ছে নিজেদের পরিবারের চাহিদাটা অন্তত তারা পূরণ করতে পারে, যেটা হয়তো তার পক্ষে কেনাটা অনেক ডিফিকাল্ট। তো এই সবকিছু মিলিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা আলীকদমে কাজ করছি, আলীকদমের আদিবাসী এবং বাঙালি মানুষজনের সাথে আমাদের দীর্ঘদিনের হৃদ্যতার একটা সম্পর্ক। তো আমাদের কাজের জন্য আমরা আসলে আমাদের জায়গাটাও পছন্দ করি ওই জায়গাটাতে। এবং ওই কাজটা আমাদের চলমান প্রক্রিয়াতেই আছে। তো আমরা এভাবে আসলে কাজটাকে ভাগ করে নিই। যদিও আমাদের লুবলে প্রজেক্টটা আসলে এর পরে শুরু হবে, কারণ এদের জুমে ফসল উঠার পরে যারা আমাদের মুরু জাতিগোষ্ঠী আছে তাদের পুরোটাই হচ্ছে জুমের ফসলটা উঠে গেলে আমরা ওই পার্টটাও শুরু করতে পারবো পুরোদমে আশা করি আর কি। এই হচ্ছিল আমাদের আসলে পুরো ইয়েটা ফেস করার ব্যাপারটা। মঞ্জুর, তোমাদের তোমাদের বলছি বা তোমাদের হ্যাঁ, আর্ট প্র্যাকটিসের জায়গা থেকে, মানে এই 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 জিরো ওয়েস্ট ফুড আর্টটাকে তোমরা কিভাবে তোমাদের প্র্যাকটিসের দিকে দেখতে, আর্ট প্র্যাকটিস হিসেবে তুমি এই যে কাজটা করেছো বা করবে সেটা কিভাবে দেখছো, মানে অ্যাজ আ আর্ট প্র্যাকটিস কিভাবে সেটা তুমি ডিফাইন করতে চাও? একটা বিষয় বোকাদ আমি আগেও বলেছি, সেটা হচ্ছে সন্তরণ মাল্টিডিসিপ্লিনারি টার্মস নিয়ে কাজ করে। তো এখানে বেশ কিছু আর্টিস্ট একদম পুরোদস্ত ল্যান্ড আর্ট নিয়ে কাজ করছে, কেউ হচ্ছে যে সাইট স্পেসিফিক আর্ট নিয়ে কাজ করছে, তো আবার কেউ একদম পারফরমেন্স নিয়ে কাজ করছে। তো যেহেতু মূল প্রোগ্রামের যে প্রজেক্টটার ডিজাইনটা আমি করছিলাম এই কাজটা করার সময়, তো আমি যেহেতু আসলে ল্যান্ড আর্ট এবং পারফর্মিং আর্ট পারফরমেন্সের সাথে আমার একটা প্রথম থেকে একটা ইনভলভমেন্ট আছে, আমি কাজ করছি এই ক্ষেত্রে। তো আমি আসলে দুটো জিনিসকে প্রথমে গুরুত্ব দিই। সেটা হচ্ছে যে আমরা এই ক্রাইসিসটাতে পড়ার পরে যেটা দেখছি যে আসলে ফুড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন রাইট নাও। কারণ খাবারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের দেশের জনসংখ্যা এবং তার বিপরীতে হচ্ছে খাবারের যোগান, সবকিছু মিলিয়ে। তো আমাদের অর্গানাইজেশন যখন থেকে কাজ করছে, আমরা আসলে সোশ্যাল কনটেক্সট গুলোকে ফাইন্ড আউট করে, সোশ্যাল ক্রাইসিস গুলোকে ফাইন্ড আউট করে তার এগেইনস্টে আর্টটাকে টুলস হিসেবে ব্যবহার করে আসলে কিভাবে সেটা ফুলফিল করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অর্গানাইজেশন ফুল পেজে কাজ করছে এই বিষয়টা নিয়ে। তো আমরা যে জায়গাটা করছি, আমি প্রথমে এটার টাইটেলটা করার সময় বলেছিলাম মন রে কৃষি কাজ জানা না। এমন মানে ওই জায়গাটা কি, কারণ আমরা হচ্ছে যে জিনিসটাকে ভাবছি এখানে যে স্পিরিচুয়ালিজমের একটা ব্যাপার আছে, তার সাথে হচ্ছে যে একদম প্রেজেন্ট সিচুয়েশনটার একটা ব্যাপার আছে। আমার বডিটা যখন আসলে আমার ল্যান্ডের সাথে কাজ করছে, ল্যান্ডের এবং বডির যে দুটোর যে টার্মিনোলজি যেটার সাথে মিল এর যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আসলে এই চাষ থেকে যেটা আউটকাম। কারণ এটাকে আমার কাছে যেটাই সবচেয়ে বড় আর্ট মনে হচ্ছে যে একটা সিড থেকে একটা গাছ হচ্ছে, সে আবার ফল দিচ্ছে, সে একটা পুরো একটা রিসাইকেল করছে,
যেটা হিউম্যান লাইফের সাথে প্রচন্ড রকমের মিল। তো এই পারফরমেন্সের সাথে আমার বডি, কারণ উইদাউট বডিটা আসলে কোনো কিছু এক্সিস্ট করে না। তো এই বডির সাথে এই সম্পর্কটা, যে মাটির সম্পর্ক, তার সাথে গাছের সম্পর্ক, তার সাথে সে বীজের সম্পর্কের যে কাহিনীটা, সেই জায়গাটাকে আসলে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলাম আসলে আমাদের পারফরমেন্সের মধ্য দিয়ে। আর আমরা আসলে এই ফিলোসফিটাকেই আসলে মূলত কল্পপুরীর বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, দেখো এটাই আমাদের আদি জ্ঞান, এটাই হচ্ছে এই ভূমিটার প্রথম যে নলেজটা, সেটা এটাই যে চাষের সাথে মানুষের যে সম্পর্ক, তার সাথে যে সোসাইটির যে সম্পর্ক। আজকে আমরা যে সোসাইটি দেখছি, সেই সোসাইটির কিন্তু মূল যে সোসাইটি ছিল সেটা হচ্ছে এই চাষ পদ্ধতির মধ্য দিয়ে। তো আমরা আসলে এই জায়গাটাকে এমফাসিস দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আমাদের এই পুরো পার্টটার মধ্যে আসলে। তুমি যে কমিউনিটির সঙ্গে কাজ করছো সেটা মূলত তাদেরকে আমরা মৃ কমিউনিটি বলছি, এবং এটা ওদের একটা ফেস্টিভ্যাল। এটা একটা ফেস্টিভ্যাল, এটা হচ্ছে গোহত্যা নামে একটা ফেস্টিভ্যাল। আরেকবার বলো। হ্যাঁ, গোহত্যা নামে একটা ফেস্টিভ্যালটা আসলে ওদের যে গোহত্যা উৎসবটা, এই প্রোগ্রামটাতে আমি গতবার আমাদের কর্ণফুলী ফোক চ্যানেলের সময় আমাদের আমি এই ইভেন্টটা কভার আপ করি, কারণ আমরা ওই ইভেন্টটাতে আমরা এই বিভিন্ন আমাদের যে আদিবাসী গোষ্ঠীগুলো আছে, তাদের যে রিচুয়ালিস্টিক ট্রেন গুলো, তাদের যে রিচুয়ালিস্টিক পারফরমেন্স গুলো, ওগুলোকে আমরা আসলে এমফাসিস দেই। তো ওটার মধ্যে আসলে এই যেটা গোহত্যা যে ডান্সটা, সেটাকে আমরা এমফাসিস দেই, এবং যে তার সাথে হচ্ছে বিশেষ যে মিউজিকের ব্যাপারটা আছে এবং নাচের যে স্টেপ গুলো আছে, সেই বিষয়গুলো। তো এটা আসলে মূলত হচ্ছে যে গোহত্যার বেশ কিছু কারণে হয়। যেটা একটা বিষয় হচ্ছে যে কোনো একটা শুভ কাজের জন্য, অশুভকে তাড়ানোর জন্য তারা গোহত্যা করছে। আর এটার সাথে তাদের একটা বিশাল পরিমাণ হিস্ট্রিক্যাল বিষয় আছে, কারণ আমি যেহেতু ওদের সাথে কাজ করতে গিয়ে ওদের মোটিভ এবং হচ্ছে যে আদার্স বিষয়গুলো কালেক্ট করতে গিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং সাথে সাথে ওদের হচ্ছে সে মিথের জায়গাটাকে কিভাবে প্রিজার্ভ করা যাচ্ছে, তার সাথে হচ্ছে তার ওই মিথের সাথে তাদের আবার একটা মজার বিষয় হচ্ছে ওদের প্রত্যেকটা মোটিভের সাথে একটা মিথ আছে। আমি যখন ওদের মোটিভ গুলো এই পর্যন্ত আমার নিজের রিসার্চের কারণে এবং হচ্ছে অর্গানাইজেশনের কারণে আমরা প্রায় হচ্ছে যে 50-এর মতো ওদের একদম অরিজিনাল মোটিভ কালেক্ট করতে পেরেছি, এবং প্রত্যেকটা মোটিভের সাথে ওদের একটা মিথোলজিক্যাল হিস্ট্রি আছে, এবং ওটার মধ্য দিয়ে ওরা মোটিভটা ক্রিয়েট করছে। এবং ডান্স ফর্ম গুলো যে হচ্ছে, কারণ ওদের একটা ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন মিউজিকটা বাজাচ্ছে, সেই মিউজিকটা অনেকটা রিপিটেটিভ মিউজিক, একটা মিউজিকে বারবার বারবার প্লুম বাঁশিতে যেটা বাজাচ্ছে বারবার বারবার রিপিট করছে, এবং ডান্সের স্টেপটাও কিন্তু সেরকম। তো আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, কারণ আমাদের যে কল্পপুর স্কুল অফ আর্ট এন্ড ক্রাফট থেকে আমাদের যে যিনি ডান্সের উস্তাদ আছেন এবং হচ্ছে মিউজিকের উস্তাদ আছেন, আমরা এটাকে নিয়ে সমন্বিত একটা আসলে কাজও করছি আর কি, এই জায়গাটাকে কিভাবে আসলে আরো আরো অন্যভাবে প্রিজার্ভেশন রাখা যায়, কাজ করা যায়। তো এদের এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব সহকারে আসলে নিচ্ছি, কারণ ওই এদের ফেস্টিভ্যাল, এদের অর্নামেন্টস, এদের হচ্ছে যে মোটিভস, এদের হচ্ছে উইভিং, এদের হচ্ছে অর্গানিক যে ডাইং, প্রত্যেকটাই আসলে নিজ থেকে একটা অন্য রকমের শৈল্পিক মাত্রা তৈরি করে রেখেছে আগে থেকে। তো আমরা আসলে যেটা করছি সেগুলো ডিসকভার করার চেষ্টা করছি আমাদের প্রজেক্টের মধ্য দিয়ে। ধন্যবাদ মঞ্জুর। কারোর প্রশ্ন থাকলে আমি এবার প্রশ্ন নেবো। এই ছবিগুলো দেখালাম শেষের দিকে, এটা ওদের আর্ট স্পেসের ছবি সন্তরণের। তো আমাদের কি দর্শকদের কোনো প্রশ্ন আছে মঞ্জুরকে? তাহলে আমরা ফেসবুক লাইভেও প্রশ্ন নিতে পারি, আমরা এখানেও আছি, জুমেও আছি প্রশ্ন নেওয়ার জন্য। আমার কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না মঞ্জুর, তাহলে আমরা কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সুন্দর ইনফরমেশন যেটা জয়দেবদা দিলেন, যে ইঁদুরের পাশাপাশি সজারুও হচ্ছে দায়ী ওই চ্যানেলগুলো তৈরি করার জন্য, একটা ইন্টারেস্টিং তথ্য। আচ্ছা, আমরা কিন্তু আবার প্রশ্নগুলো শেষের দিকেও নিতে পারি, যদি আমাদের এর পরের যে আমাদের যে স্পিকার, তারপরেও আমরা আবার সবার জন্যই প্রশ্ন নিতে পারি। যেহেতু আমি এখন কোনো প্রশ্ন দেখছি না, তাহলে এবার আমরা চলে যাব আলী তারার কাছে। তো থ্যাংক ইউ মঞ্জুর। আমি এবার চলে যাচ্ছি ইয়াসগার কাছে, এবং আলী তুমি কি এসছো? তো ওকে, হ্যাঁ এসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলী প্র্যাকটিসটা আমি যদি ঠিক
জানি তাহলে আলী কিন্তু আগে শিকাগোতে ছিল, শিকাগো থেকে তুমি জাস্ট আবার এখন নিউ ইয়র্কে এসছো, তাই তো? আমি আগে বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে শিকাগোতে এসেছি, তারপর নিউ ইয়র্কে এসেছি। আচ্ছা আলী, তুমি শুরু করো তোমার যে গার্ডেন প্রজেক্ট যেটা ইনস্টাগ্রামে তুমি করছো, সেটা যদি শুরু করো, তারপর আমরা বিভিন্ন প্রশ্নে যাব। আমার মনে হয় ঠিক আছে। শুরু তুমি যে একজন একজন আউটসাইডার একজন মাইগ্রেন্টই বলবো, তুমি হঠাৎ করে এরকম একটা প্যান্ডেমিক লকডাউনের মধ্যে পড়ে গিয়ে শিকাগোতে যখন তুমি ফেসে গেছো, যাকে বলা হয় ফেসে যাওয়া, মানে তুমি এর মধ্যে আটকে গেছো, সেরকম একটা জায়গা থেকে তুমি তোমার একটা গার্ডেন প্রজেক্ট তুমি শুরু করেছিলে, সেইটা নিয়ে কথা বলা শুরু করো, তারপরে আমরা আরো আরো ইয়েতে ঢুকছি। আলী, আচ্ছা, আমি কথা বলতে বলতে আমি তো স্ক্রিন শেয়ার করছি, যেহেতু আমি ইনস্টাগ্রাম থেকে দেখাবো। যে কথাটা আপনি বললেন ফেসে যাওয়া, খানিকটা ফেসে গেছি, খানিকটা সে সময় একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিলাম, কারণ আমি আমার মাস্টার্স করতে গেছিলাম পারফরমেন্স থিওরিতে পড়তে, স্কুল অফ দ্য আর্টস ইনস্টিটিউট অফ শিকাগোতে, যেখানে আমার ফাইনাল সেমিস্টারের মাঝখানে, যখন আমার মনে আছে আমি ক্লাসে ছিলাম, সেদিন ইউনিভার্সিটি বন্ধ করে দিল এবং সবাইকে বলা হলো যে আসতে হবে ইউনিভার্সিটি। এবং যে ডিগ্রিটার জন্য 2 বছর ধরে আমি কাজ করেছি, সেটার থিসিস শোটাও ক্যান্সেল হয়ে গেল তার ফলশ্রুতিতে। তার ফলে তার তো এক ধরনের মানসিক চাপ আছে, যে একটা কাজ, এখানে পড়াশোনাটাও ভীষণ এক্সপেন্সিভ, সেটা করতে যে ঠিক মতো শেষ পর্যন্ত হলো না, এমন একটা অনুভূতি। এবং ইটস কাইন্ড অফ এ ভ্যাকুয়াম, কারণ এক ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে যখন আমরা যাই, আমরা স্টুডেন্টসরা, তখন তো এক ধরনের প্রত্যাশা থাকে যে এটা পড়াশোনাটা শেষ করলে এটা করবো, এটা করবো, এটা করবো, একটা থিসিস হবে, লোকজন দেখবে, কাজের আরো সুযোগ তৈরি হবে, কারণ ইটস এ মার্কেট ড্রিভেন আর্টস ইন্ডাস্ট্রি ইন আমেরিকা। সেটা যখন হলো না, তখন মনে হলো ইটস এ ভ্যাকুয়াম। এবং আমি ওই সময় যেই অ্যাপার্টমেন্টটাতে থাকতাম শিকাগো শহরে, লোগান স্কয়ার নামে একটি জায়গা, সেখানে আমার ব্যাকইয়ার্ডে এইরকম একটি জায়গাতে আমার অ্যাক্সেস ছিল, যেখানে আমি কিছু লাগাতে পারি, কিছু গ্রো করতে পারি। এবং আমি খুব র্যান্ডমলি একদিন একটা, আমার বাড়ির পাশে একটা কোঅপ ছিল, কোঅপ ইজ লাইক হেলথ ফুড, অর্গানিক ফুড স্টোর, ওখানে যে দেখলাম টমেটোর চারা ফাড়া এগুলো পাওয়া যাচ্ছে। আমি এনে বেশ কয়েকটা লাগিয়েছিলাম বাড়িতে। আর ওই সময় আমি দেখলাম যে লিপি একটা পোস্ট দিয়েছে ওর ফেসবুকে, লিপি আমার ফেসবুকের ফ্রেন্ড বৃত্তের, ও একটা পোস্ট দিয়েছে যে একটা জিরো ওয়েস্ট ফুড আর্ট প্রজেক্ট ওরা শুরু করছে। তা আমি লিপিকে রিচ আউট করে বললাম যে আমি কি অংশ নিতে পারি নাকি। এতটাই খুব সাধারণ ভাবে, কোনো নেমন্তন্ন কোনো কিছু নয়, আমি নিজে আগ্রহী হয়ে বললাম যে আমি একটু গাছ লাগাচ্ছি, আমার সাস্টেইনেবল লিভিং এবং নতুন এক ধরনের প্রাত্যহিক জীবন চর্চা, বিকজ ইটস ডিসরাপশন, রাইট? যে একদিন সকালে ঘুম থেকে উঠে যে রুটিনটা থাকে, সেই রুটিনটার বাইরে শূন্য একটা রুটিনে জীবন যাপন করা। এবং সেটা এতটাই রাডিক্যালি ডিফারেন্ট যে এখানকার স্পেসের ধারণা, বডির ধারণা, ইন্টারঅ্যাক্টিভিটির ধারণা সব চেঞ্জ হয়ে গেল। তাহলে কেমন করে নতুন ভাবে নিজেকে ইন্সপায়ার করা যায়? আর তারপরে যে অ্যাডেড প্রেশার গুলোর কথা তুমি বললে, যে আমি একজন ইমিগ্রেন্ট, যে দেশে এসেছি মাত্র 4 বছর হলো বয়স আমার, এদেশের বয়সে আমার 4 বছর হয়েছে, এখানে আমার কোন এক্সটেন্ডেড ফ্যামিলি বা আমার খুব যে আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী আছে তাও নেই। তাহলে আমি কি করে, এবং আর্টিস্ট হওয়াটা তো একটা অন্য লেভেলের প্রেশার মাথার উপর, কি করে সার্ভাইভ করবো, কি চাকরি পাবো নাকি, কাজটা বিক্রি হবে নাকি, এক্সিবিশন হবে নাকি, এর মাঝে কি করে এক ধরনের স্যানিটি তৈরি করা যায় একটা চর্চার মাধ্যমে। এবং আমার খুব ইন্টারেস্টিং লাগছিল এই কনভারসেশনে, তুমি তো সবাইকে বেশ জিজ্ঞাসা করছিলে শিল্প চর্চার কথা। শিল্প চর্চার কথাটা মনে হলেই আমার যেটা মনে হয় ইটস আ প্র্যাকটিস, ইংরেজি চর্চা, ইংরেজিটা প্র্যাকটিস। সো প্র্যাকটিসটা তো নিয়মিত করতে হয়, তাই না? যে আমি প্রতিদিন ঘুম থেকে একটা দাঁত মাজি, সেটা একটা প্র্যাকটিস, সেলফ কেয়ার প্র্যাকটিস। তাহলে শিল্পের প্র্যাকটিসটা কি হতে পারে? সেই প্র্যাকটিসটা একসময় হয়তো আমাদের চেনা জগতে ছিল, আমি অন্যের কাজ দেখবো, ইন্টারঅ্যাক্ট করবো, কমিউনিটি বিল্ড করবো, কাজ দেখাবো, কাজ তৈরি করব। কিন্তু এই যে হঠাৎ একটা ডিসরাপশন হলো এই প্যান্ডেমিকটা হবার ফলে, যে ঘর থেকে বেরোতে পারছি না, আর্ট ম্যাটেরিয়াল অ্যাক্সেস নেই, স্টুডিওতে অ্যাক্সেস নেই, লোকের সাথে কোনো একটা স্পেসে যে ইন্টারঅ্যাক্ট করব নিজের মতো করে তার অ্যাক্সেস নেই, তাহলে কিসে অ্যাক্সেস আছে? এইরকম চিন্তা ভাবনার জায়গা থেকে আসলে এই একটা ছোট বাগান করার চিন্তা নিজের ব্যাকইয়ার্ডে, এর বাইরে কোনো খুব একটা যে আগ্রহ ধারণা কোনোটাই ছিল আমার সেই সময় তা নয়। এবং আমি যে খুব উদ্বুদ্ধ ছিলাম যে নিজের খাবার অর্গানিকলি নিজে প্রডিউস করে খাবো, তেমনও কোনো কিছু নয়, ছিল আচ্ছা করে দেখা যাক কি হয়। কারণ আমি বড় হয়েছি ঢাকা শহরের একটা ভীষণ ক্র্যাম্প গভর্নমেন্ট অ্যাপার্টমেন্টে, কলাবাগানে, এবং আমেরিকাতে আসার পর আমার সব ছোট ছোট অ্যাপার্টমেন্টে থাকতে হয়, কারণ আমি শহরে থাকি এবং আমি সিঙ্গেল। তার ফলে খুব একটা যে কেমন করে গাছ টাছ লাগায় টাগায় আমি জানতাম না। তার তখন
তখন যে রিসার্চ ওয়ার্কটা শুরু হলো, যে আমার মায়ের সাথে কথা বলা বাংলাদেশে, বা আমার মা আমার কাছ থেকে খুব ইন্সপায়ার্ড হয়ে ঢাকায় গাছ লাগানো শুরু করলো, এবং আমি ইউটিউব সার্চ করে করে শুরু করলাম যে কি করে গাছ লাগাতে মাটিটা প্রিপেয়ার করতে হয়, কারণ কেউ তো বলে দেওয়ার নেই এখানে। আমার বন্ধুরা যারা, তারাও মানে কোনো গাছ টাছ কেউ লাগায়নি, ওরা খুব সারপ্রাইজ যে এরকম করা যায় এটা দেখে, যেটা হয় আর কি একই ধরনের খুব আরবান কালচারের মধ্যে থাকলে। তো সেটা একটা খুব এক্সাইটিং জার্নি ছিল, যে নতুন করে আবিষ্কার করা, আচ্ছা এই বীজটা লাগালে, এই যে আমি যে বাজার থেকে যে কুমড়োটা কিনে নিয়ে আসছি, এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, বাজার থেকে যে কুমড়োটা কিনে নিয়ে আসছি তার বীজটা লাগিয়ে এই কুমড়ো গাছগুলো হয়েছে। তো আমি কুমড়োর বীজ কিনিনি কিন্তু। তো এই যে রিসাইকেল করা এবং ওয়েস্ট রিডিউস করা নিজের জীবনে, সেটা তো একটা প্রাত্যহিক চর্চার মতো। হঠাৎ করে মনে হলো যে আমি তো প্রচুর প্যাকেজিং ইউজ করি, প্রত্যেকটা জিনিস যে বাজার থেকে কিনে নিয়ে আসছি তার সঙ্গে এতটুকু পরিমাণে অন্তত প্লাস্টিক আসছে আমার সঙ্গে, তাহলে সেটা কি করে কমানো যায়? বা আমি যে খাবারটা খাই, আমি যে বেল পেপারটা খাই, আমি যে কুমড়োটা খাই, আমি যে টমেটোটা খাই, তার বীজটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফেলে দেই বা কখনো কখনো কনজিউম করি, সেটা কি রিগ্রো করা যায় নাকি, সম্ভব নাকি? এই ধরনের একটা, বা কম্পোস্টিং করা, যে আমি বাজার থেকে সার না কিনে কিভাবে নিজে কম্পোস্ট তৈরি করতে পারি, মানে ডিমের খোসাটা, তরকারি খোসাটা দিয়ে, সেই চর্চাটা একেবারে নতুন ধরনের চর্চা, এবং এটা একটা নতুন ধরনের প্র্যাকটিসের অংশ হয়ে গেল। আমি বললাম যে একটা খুব সচেতন ভাবে চিন্তা করা, যে আমি প্রত্যেকটা মুহূর্তে যখন বাইরে থেকে একটা কিছু কনজিউম করছি, কেন করছি, কিভাবে কনজিউম করছি, এবং তার ফলশ্রুতিটা কি, এই যে একটা ইকোসিস্টেম, ফুড ইকোসিস্টেম সম্পর্কে নতুন করে চিন্তা করাটা, সেটা তৈরি হলো। এবং খাবার দাবার, ফুড ইকোসিস্টেম এবং খাবারের সঙ্গে সংশ্লিষ্ট যে আইডেন্টিটি, সেটা নিয়ে আমার বেশ অনেক দিনের একটা, তুমি দেখতে পাচ্ছ ফুড হ্যাজ অলওয়েজ বিন, আমি পোস্ট করছিলাম, আমি যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে, সেটার নাম রেফিউজি কিচেন। সেটা আমি শুরু করেছিলাম প্যান্ডেমিকের পরই, এই যখন এই ঘটনাটা শুরু হলো এবং আমি বাগান করা শুরু করলাম। খুব যে শুধু বাগান ডকুমেন্ট করব বলে তাই নয়, খানিকটা আর্কাইভাল ভ্যালুর জায়গা থেকে যে আমি একটা কাজ করছি সেটা আর্কাইভ করা দরকার। খুব সার্ট প্রজেক্ট হিসেবে এটা শুরু হয়নি, শুরু হয়েছিল মোটামুটি যে ঠিক আছে আমি একটা কিছু কমেন্ট করতে চাই, এবং আমি ভেরি সোশ্যাল মিডিয়া সাভি পারসন, আই ডোন্ট নো, মেবি বিকজ অফ মাই এজ, আমার অনেক মনে হলো সোশ্যাল মিডিয়াটা টুলসে পরিণত হয়েছে প্যান্ডেমিকের পর আরো বেশি, যে ডিজিটাল স্ক্রিন মিডিয়া, জুমে কথা বলছি আমরা, তার মানে ধরনের একটা শক্তি আছে, এর মাধ্যমে অনেক লোকের কাছে রিচ আউট করা যায়, কথা বলা যায়, যোগাযোগ তৈরি করা যায়। সেই জায়গার সেই ধারণাটা থেকে এখানে যেমন দেখছেন আমার বাগানে বিনস হয়েছিল, এবং সেটা আমি র‍্যাপ করে, আচ্ছা ভাবলাম প্যাকেটে করে দেবো না কাউকে, কারণ এত হয়েছে আমি খেতে পারবো না একবারে, তো আমি যদি কাউকে দেই তাহলে আমি কেমন করে দিতে পারি। এরকম ছোট ছোট কিছু টাস্কের মতো করে এই বাগানের যে অংশটা, সেটা তৈরি হয়েছিল এরকম খানিকটা ধারণা টারণার জায়গা থেকে। সেটা এখন ইভলভ হয়ে অন্যান্য জায়গায় গেছে, সেটা নিয়ে আমরা হয়তো কথা বলবো আরো খানিকটা। এর বাইরে যেটা হয়েছে, এটার সঙ্গে সঙ্গে আমি এই কাজটা করার সময়ই নানা ধরনের একটা জায়গা নিয়ে ভাবছিলাম, যে প্রক্সিমিটি, তাই না, একটা ল্যান্ডের সাথে নিজের প্রক্সিমিটি, কমিউনিটির সঙ্গে নিজের প্রক্সিমিটি, অলসো অ্যাক্সেস টু দ্য ল্যান্ড। যেমন আমার এক টুকরো জমিতে সে সময় অ্যাক্সেস ছিল বলে আমি 4টা বীজ লাগিয়ে গাছ তৈরি করতে পেরেছি। অনেক মানুষেরই সেই অ্যাক্সেসটা জীবনে নেই বা তাদের সামর্থ্যে নেই। তার মানে তাহলে একটা মেটেরিয়ালের অ্যাক্সেসিবিলিটি নিয়েও প্রশ্ন ওঠে, যদি আমি এটাকে শিল্প চর্চা হিসাবে ক্লেম করার চেষ্টা করি, দাবি করার চেষ্টা করি, তার মানে আমার একটা সার্টেন প্রিভিলেজ আমাকে অ্যালাউ করছে এটাকে শিল্প চর্চার মতো করে চিন্তা করতে পারাটা। তাহলে আমি সেটা কিভাবে আরো বেশি অ্যাক্সেসিবল করতে পারি, যাদের অন্যদের স্টোরিটা আমি শুনতে পারি। তখন আমি নানা রকমের ছোট ছোট খুব ইনফর্মাল জুম ডিনার করা শুরু করলাম, বা অনলাইন আমি ইনভাইট করে লোককে বলতাম যে চলো আজকে আমরা একটু, এবং দ্যাট টাইম ইট ওয়াজ কোয়াইট পপুলার, the people I was in conversation with, we're gonna have a socialist drink because we cannot go to the bar. আমি আমেরিকার কনটেক্সটের কথা বলছি, we cannot go for a dinner, আমার বাড়ি থেকে আসতে পারবে না, সো আমি একটা জুমের মধ্যে একজনের সাথে একটা খাবারের আইডিয়া শেয়ার করব। বা এই যে কয়েকদিন পর থ্যাঙ্কসগিভিং আসবে এখানে, যেটা এখানকার একটা বড় হলিডে, সেখানে প্রচুর মানুষ জুম ডিনার করবে, তাই না, পরিবারের সঙ্গে একটা সময় ভাগ করে নেওয়ার জন্য। তাহলে এই খাবার তৈরি করা এবং খাবার ভাগ করার সঙ্গে কিন্তু শুধু খেয়ে তৃপ্তি পাওয়ার সাথে সাথে এক ধরনের মানসিক পরিতৃপ্তি, তার সঙ্গে চিন্তা, মেমোরিজ, কানেক্টিভিটি অফ লাইক হিউম্যান রিলেশনশিপ, সেগুলোও জড়িত।
সেখান থেকে এই ধরনের ডিনার গুলোর, ইনফর্মাল ডিনার গুলোর আয়োজন করা কিছু মানুষের সঙ্গে, এবং এমন অনেক মানুষের সঙ্গে আমি ডিনারে যোগাযোগ করছি যারা হয়তো খুব রিয়েল লাইফ ওয়ার্ল্ডে আমার কাছাকাছি আসতে পারবে না। তারা হয়তো পৃথিবীর অন্য অংশে থাকে, আমেরিকার একটা অন্য অংশে থাকে, আমরা হয়তো কাউকে কখনো দেখিনি। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের অনেকেই আবার খুব কমফোর্টেবল নয় নিজেদের পরিচয় প্রকাশ করতে, তাই না? কারণ যাদের আনছি তাদের সেক্সুয়ালিটি নানা রকমের প্রকার আছে, তাদের পরিচয় কি করে দেয় সমাজে, কতটুকু সেফ ফিল করে সেই পরিচয়টা দিতে, তার একটা রাজনীতি আছে। তার ফলে একটা সেফ স্পেসের মতো ক্রিয়েট হলো, এই যে ডিনারের অনুষঙ্গটা দিয়ে একটা সেফ স্পেস ক্রিয়েট করা, নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে এসে সবাই মিলে খুব প্রাণ খুলে কথা বলতে পারে। রেকর্ড হচ্ছে না, আমি কোথাও পাবলিশ করছি না, ইটস নট এ আর্ট প্রজেক্ট দ্যাট আই গোনা ডকুমেন্ট এন্ড শো টু আদার পিপল যেটা আমি করেছি। সেখানে একটা আস্থার জায়গা আছে, পারস্পরিক বিশ্বাসের জায়গা আছে। সেটা করতে করতেই আমার মনে হলো আচ্ছা তাহলে আমার আরেকটু খতিয়ে দেখতে চাই যে এর বাইরে কেমন করে আমি যে যাদেরকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছিলাম তারা সবাই ট্রান্স এবং জেন্ডার নন বাইনারি কমিউনিটির মানুষজন, এদেশে বাংলাদেশে তাদের বাইরে থেকে, তাদের সাথে কনভারসেশনটাকে একটা প্রোডাক্টিভ জায়গাতে নেওয়া যায় নাকি। এবং এই জুম ডিনার গুলো করার সময় আমি নানা ধরনের গল্প শুনতে পাচ্ছিলাম যে খুব হেভিলি এফেক্টেড যে কমিউনিটি গুলো, তাদের মধ্যে হিজড়া কমিউনিটির মানুষরা অন্যতম, যারা ট্রান্স কমিউনিটির মানুষ তার অন্যতম, কারণ তাদের কাজের অ্যাক্সেস কম, তাদের আয়ের উৎস কম, তাহলে তারা কি করে বেঁচে থাকবে। তখন আমি কিছু এরকম খুব ফর্মাল, এবং সেই সময়টা আমি আবার একটা ছোট গ্রান্টের মতো পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ কেনেটিকাট থেকে একটা কাজ করার জন্য। আমি ভাবলাম যে ওকে, দিস ইজ আ গুড অপরচুনিটি ফর মি বিকজ আই ক্যান ইনভেস্ট সাম মানি অলসো অ্যাজ ওয়েল। সেটা করার সময় আমি তখন বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান, আমি নাম উল্লেখ করছি না খুব বেশি, যারা হিজড়া এবং ট্রান্স জনগোষ্ঠী নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আমি একটা সিরিজ অফ ইন্টারভিউ করলাম, করে আমি একটা ম্যাপিং এর মতো করেছি। যে এই ম্যাপটার একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যে ঢাকা শহর, যে শহরটাতে আমি বড় হয়েছি একটা অংশে অনেক বছর ধরে, সেই শহরের সব অংশ আমার 26 বছরের জীবনে যখন ঢাকায় ছিলাম আমি কখনো যাইনি। আমি জানি না যে উত্তরখান কেমন দেখতে ঢাকায়, না মোহাম্মদপুর ধানমন্ডির বাইরে আমি কখনো যাইনি। তো এটা আমার জন্য নতুন ধরনের একটা অটোথনোগ্রাফিক ডিজিটাল ওয়েতে, টেরিটোরিয়াল ওয়েতে দেখা, ডিজিটাল টেরিটরি তৈরি করা, যে আচ্ছা শহরের এই অংশগুলোতে কি কি ধরনের জনগোষ্ঠী বাস করে। এবং এখানে লাল কালি দিয়ে আপনি দেখছেন আমার রিসার্চের অংশ হিসেবে আমি লিখে রেখেছিলাম যে ওরা কতজনকে ইমার্জেন্সি ফুড সাপ্লাই দিয়েছে, যারা ট্রান্স এবং নন বাইনারি কমিউনিটির মানুষজন এই সংগঠনগুলোর পক্ষ থেকে। এবং অনেক ক্ষেত্রে এই মানুষগুলোকে এমন ভাবে সাহায্য করা হয়েছে যারা হয়তো খুবই মানে কি বলবো এটাকে, খুব ভিজিবলি মার্জিনালাইজড, তাই না? তারা হয়তো গ্রামের শহরের বাজারে টাকা তোলেন, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলেন ট্রাফিক সিগন্যালের মধ্যে, কিন্তু এর বাইরেও একটা বড় ইনভিজিবল জনগোষ্ঠী আছে যারা এই সাহায্য প্রক্রিয়াটার বাইরে, তাই না? তারা হতে পারেন লো ইনকাম সমকামী মানুষ, তারা হতে পারেন মিডল ইনকাম হিজড়া মানুষ, বা ট্রান্স আইডেন্টিফাই অথবা আইডেন্টিফাই করেন না পাবলিকলি এমন মানুষ। তাহলে তাদের সাহায্যের জায়গাটা যাবে কোথায়, এবং তাদের স্টোরিজ গুলো আমরা কি করে জানবো? তখন আমি একটা শুরু করলাম, আমার এই পুরো ঘটনাটা তো ডকুমেন্ট থাকা দরকার, কারণ যেমন করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে একটা ফান্ড রেজিং হচ্ছে, ওখানে বেশ কিছু ফান্ড রেজিং এফোর্ট ছিল, এবং তার বাইরে হচ্ছে হিজড়া ট্রান্স কমিউনিটির ভালনারেবিলিটি নিয়ে, যে কমিউনিটির কথা ভালনারেবল কোভিড এর কারণে, সেটা নিয়ে কথা হচ্ছে, ফুড ইনসিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, কারণ বেশিরভাগ মানুষগুলো ডাজন্ট হ্যাভ অ্যাক্সেস টু সিকিউর ফুড সিস্টেম, তাদের নেই, সেই কারণে ত্রাণ নিতে হয় যে অ্যাক্সেস টু সিকিউর ফুড সিস্টেম। তাহলে সেটাকে কি করে ডকুমেন্ট করতে পারি আমার জায়গা থেকে, যেহেতু আমি পুরো সিস্টেমটা চেঞ্জ করতে পারবো না সেই জায়গা থেকে, তখন এই পুরো ডিজিটাল ম্যাপিংটা করে ইন্টারভিউ গুলো নিয়ে একটা লেখা তৈরি করা হলো, which will gonna be published soon in 2021, যে the precarity of the trans and non-binary gender diverse community in Bangladesh as an impact of COVID. তাদের উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে, তাদের সেফটি নেট গুলো কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং এই যে একটা ভঙ্গুর সামাজিক কাঠামোর মধ্যে তারা বসবাস করে, সেখানে শুধু পরিচয়টাই যে পরিচয়ের কারণে তারা নিগৃহীত তাই নয়, তাদের আর্থিক অবস্থানও সরাসরি ভাবে যুক্ত তাদের পরিচয়ের সঙ্গে, তাই তো? এই পলিটিক্সটার জায়গাটাও একটু এক্সপ্লেইন করা, যে একজন হিজড়া মানুষ সবসময়
অর্থনৈতিকভাবে কেন মার্জিনালাইজড, কারণ তার পরিচয়ের কারণে হি নেভার লাইক দ্যাট পারসন নেভার হ্যাড অ্যাক্সেস টু দ্য সিস্টেম, দ্য মেইন স্ট্রিম ইকোনমিক সিস্টেম। তাহলে যদি ইকোনমিক সিস্টেমে অ্যাক্সেস না থাকে, তার মাধ্যমে তার খাবারের মধ্যে অ্যাক্সেস নেই, তাই খাবার কিনতে পারে না, তাকে ত্রাণের উপর নির্ভর করতে হয়, তার এম্পাওয়ারমেন্ট হয় না, তাকে সবসময় এক ধরনের ভিকটিম ন্যারেটিভের মধ্যে ট্র্যাপড হয়ে থাকতে হয়। সো এইটা হচ্ছে ইন এক্সটেনশন টু ওই আমরা যে প্রজেক্টটা করেছিলাম, আমি যে বাগানটা করেছিলাম সেটা। এবং এটা পুরোটা যে খুব ভেবে সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে করা, এই কথাটা বারবার বলতে চাই, সেটা নয়। এটা খুব একটা প্রসেসের মতো করে এগিয়েছে। প্রথমে শুরু হয়েছে একটা, তার থেকে একটা কনভারসেশন ইনিশিয়েট হয়েছে, তার থেকে একটা কনভারসেশন ইনিশিয়েট হয়ে হয়ে এইটুকু পর্যন্ত এসছে, যে শুরু হয়েছিল একটা বাগান নিজের মানে কি ফিল গুড সেলফ কেয়ারের মধ্য দিয়ে, রিচুয়ালের মধ্য দিয়ে, তারপর সেটা এসে একটা রিসার্চ প্রজেক্ট এসে দাঁড়ালো, যেখানে আমি লেখা শুরু করলাম একটা কমিউনিটি, এবং শুধু তাদের ভিকটিমহুডটাকে রিপ্রেজেন্ট করার জন্য নয়, যে তারা একটা পরিস্থিতির শিকার এইভাবে দেখানো নয়, যে কি করে একটা লার্জার ইকোনমিক সিস্টেমের মধ্যে তাদের আইডেন্টিটির কারণে তারা জিও প্যারাডাইজ পার্টিসিপেট করতে ইকোনমিক মেইন স্ট্রিম সোশ্যাল চেইনের মধ্যে। তো সেটা হচ্ছে মোটামুটি যেটা মানে ব্যাখ্যা করা দরকার ছিল, সেটা করলাম আর কি আমি। আপনাকে আমি শুনতে পাচ্ছি না। সরি তো একটা ইউটিউবে একটা ভিডিও আছে, তোমার একটা পারফরমেন্স আছে, যেটা তুমি প্রাইভেট ভিউ বলে সেটা তুমি টাইটেলড। আমাদের ওটা একটু দেখাতে এর পলিটিক্সটা এবং তোমার পলিটিক্স এইটা নিয়ে আমাদের একটু বলো। তুমি একটা কুকিং বেসড পারফরমেন্স তুমি করেছিলে এইটাতে। প্রাইভেট ভিউটা, হ্যাঁ প্রাইভেট ভিউটা হয়েছিল গত বছর শিকাগো শহরে। একটু ব্যাখ্যা মানে পরিপ্রেক্ষিত বলে নেওয়া দরকার, কারণ আমার কাজ যখন আমি করি, আমি খুব এক্সিবিশন করবার চাইতেও, এক্সিবিশন শব্দটা ইন্টারেস্টিং, প্রদর্শনী করবার চাইতেও আমি পরিস্থিতি তৈরি করাতে বেশি আগ্রহী, তাই না? একটা পরিস্থিতি কেমন করে তৈরি করা যায়, এবং যেখানে আমার স্পেকটেটর বা দর্শক যারা, তারা নির্দিষ্ট ভাবে কমিউনিকেট করবে, এবং সেই স্ট্র্যাটেজিটা আমি তৈরি করে দেবো। এবং আই হ্যাড দ্যাট লাক্সারি অ্যাট দ্যাট টাইম। আমার দুজন খুব ভালো বন্ধু, হেনরিক ফোল্কারটাইন এবং নাইম আব্বাসি, যারা দুজনই যে সেম সেক্স কাপল, তার সমকামী যুগল, তারা থাকেন শিকাগো শহরে, একজন মরক্কোর একজন ডাচ। এবং ওই সময় ওরা দুজনই কিউরেটর, এবং ওরা একটা নতুন স্পেস তৈরি করলো শিকাগো শহরে, যেটার নাম অ্যামেজিং কন্টেম্পোরারি। এবং ওরা বললো তোমাকে এটা লঞ্চ করতে হবে, তুমি প্রজেক্ট করতে চাও নাকি? আমি বললাম যে আমি তো প্রজেক্ট বেস কোনো ভাবে চিন্তা করে করি না, আমি যেটা করতে পারি, এবং এটা ওদের ডোমেস্টিক স্পেস, ওদের বাড়ির অ্যাপার্টমেন্টের মধ্যে। এবং শিকাগোর একটা এরকম কালচার আছে যে অ্যাপার্টমেন্ট গ্যালারিটা খুব পপুলার ওখানে। মিড ওয়েস্টার্ন সিটি প্রত্যেক অনেক অ্যাপার্টমেন্ট গ্যালারি আছে, যে কারো একটা বাড়িতে এক্সট্রা একটা লিভিং রুম আছে, সে এবং সেখানে কিছু লোক এসে একটা কাজ দেখবে, আর্টিস্ট প্রেজেন্ট করবে, সেলুন, ওই রকম ধারণা থেকে তৈরি। সো আমি বললাম তোমাদের বাড়িটাতে আমি একটু এক সপ্তাহ যাবো। সো আমি ওর বাড়িটাতে, হেনরিক আর নাইমের বাড়ি, সেটা 32 তলার ডাউনটাউন শিকাগোর একটা ভীষণ লাক্সারি কন্ডোমিনিয়াম, সেখানে আমি গেলাম। এবং যে আমার প্রথমে যেটা স্ট্রাইক করলো, ইটস দ্য প্রাইভেট স্পেস, না, দুটা মানুষের একটা ব্যক্তিগত জায়গার মধ্যে আমি ইন্টারফেয়ার করছি। ওদের ক্লজেটটা খুলে আমি অনেকক্ষণ ধরে দেখেছিলাম, মনে আছে আমার। ক্লজেট দেখে আমার খুব অবাক লাগলো যে আই ক্যানট ডিফারেন্সিয়েট লাইক হু ইজ হু। মানে একটা গৃহস্থালী পরিবেশ তো খুব জেন্ডার্ড পরিবেশ। আমি যেই বাড়িতে বড় হয়েছি আমার সঙ্গে, যে মায়ের কাপড় আলাদা, বাবার কাপড় আলাদা, মায়ের জুতো আলাদা, বোনের জুতো আলাদা। কিন্তু এই যে পুরো ধারণাটা চেঞ্জ হয়ে গেল একটা সেম সেক্স কাপলের বাসায়, যেখানে জেন্ডারটা খুব আলাদা করা যাচ্ছে না, একই রকমের জেন্ডারের সবকিছু। মানে কোন বইটা নাইম পড়ে, কোন বইটা হেনরিক পড়ে, কোন ধরনের জুতোটা নাইমের, কোন ধরনের জুতোটা হেনরিকের বোঝা যাচ্ছে না, লাইক এ সিঙ্গুলার পারসনস হাউস। সেটা আমাকে খুব স্ট্রাইক করেছিল, যে জন্য এটার নামটা প্রাইভেট ভিউ, ব্যক্তিগত ভাবে দেখা। আর আরেকটা ব্যাপার আমি যেটা করেছিলাম, আমার নিজের যত পার্সোনাল ইমিগ্রেশন ডকুমেন্ট ছিল, আমার 4 বছরে প্রচুর USCIS, আমেরিকান ইমিগ্রেশন এজেন্সি, তাদের প্রচুর চিঠি আমার কাছে আসে, কারণ যেহেতু আমি ইমিগ্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোকে আমি খুব এনলার্জ করে বড় করে, মানে ভীষণ বড়, মানে আমার লাইফ সাইজের থেকে বড় করে প্রিন্ট করেছিলাম। আমি দেয়ালগুলোর মধ্যে সেগুলো লাগিয়ে রেখেছিলাম, যে ওগুলো ছিল এক ধরনের ডকুমেন্ট যেটা ইউ ক্যানট এসকেপ, এন্ড ইটস আ কোয়াইট ইন্টিমেট স্পেস, ইটস আ 2 bedroom স্মল অ্যাপার্টমেন্ট, একটা ছোট বাড়ি।
তো সেখানে আমি ওদের সঙ্গে ঠিক করলাম এই যে স্ট্র্যাটেজিটা তৈরি করব, সেখানে 30 জন মানুষ আধা ঘন্টার জন্য আসবে আমার পারফরমেন্সটা দেখতে, এবং 4টা পর্যায়ে এটা হবে, মানে 2 দিন ধরে 4 বার হবে এই পারফরমেন্সটা। এবং 30 জন মানুষের গেস্ট লিস্ট আমি ঠিক করেছি ওদের সাথে বসে, কারা আসবে, কারা কোন গ্রুপে আসবে, এবং এদের অনেককেই আমি চিনি, অনেককেই নাম চিনি, অনেকেই হেনরিক ছিল। খুব ব্যক্তিগত পর্যায়ের ইন্টারাকশন এগুলো, কিন্তু একটা স্ট্র্যাটেজি ঠিক করা যে কখন তারা আসবে, কার সঙ্গে আসবে এবং কিভাবে আসবেন তারা। সো আপনারা শুরুতে যেটা দেখবেন আমি খুব ইন্টিমেট ভাবে ইন্টারঅ্যাক্ট করছি তাদের সঙ্গে, সেটা আনকমফোর্টেবল লাগতে পারে কোভিড এর কারণে, কিন্তু তখন তো কোভিড ছিল না। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা হয়, আমি তো আগে বলে রাখছি যেন ভিডিওটা দেখার সময় বলতে না হয়, দ্বিতীয় পর্যায়ে যেটা হয় সেটা আমি একটি ফক্স নিউজের ভিডিও দেখাই সবাইকে। সেখানে একজন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিস কথা বলছেন একজন লিবারেল পলিটিক্যাল ফেমিনিস্ট আফ্রিকান আমেরিকান উমেন সম্পর্কে, আইডেন্টিটি পলিটিক্স। এবং এই ভিডিওটা আসলে 2013 সালের একটা আর্কাইভাল ফুটেজ, যে সময় ওবামা ক্ষমতায় ছিলেন আমেরিকাতে, আমেরিকার পলিটিক্যাল ক্লাইমেটে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এটা। নাও ইটস বিকাম মোর রিলেভেন্ট আফটার বাইডেন গট ইলেক্টেড অ্যান্ড ওয়েটিং টু গো টু দ্য হোয়াইট হাউস। কারণ স্টেসি আব্রাহাম, যে মহিলাটার কথা আপনারা শুনবেন এর মাঝে, তিনি জর্জিয়া যে একটা কনজারভেটিভ স্টেট, সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পুরো নির্বাচন প্রক্রিয়াতে। সো ফক্স নিউজ দেখানোর কারণ, ইমিগ্রেশন ডকুমেন্ট দেখানোর কারণ এবং তার সঙ্গে কারি তৈরি করার একটাই কারণ ছিল যে আমার যে অডিয়েন্স, তারা যেন কোনোভাবে ভেবে না নেয় যে তারা খুব ইনঅ্যাক্টিভ পার্টিসিপেন্ট, দে আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং। যাদের আমি দেখেছি তারা সবাই লিবারেল, তারা খুব একটা ফক্স নিউজ দেখেন বলে আমি বিশ্বাস করি না। তাদের ফলে তাদের খুব একটা আনকমফোর্টেবল সিচুয়েশন, যে তার দিকে নট এসকেপ দিস অ্যাপার্টমেন্ট উইচ ইজ লাইক 34th ফ্লোর, আর বাইরে কোনো যাওয়ার জায়গাও নেই, কিন্তু ওদের এই জায়গাটাতে থেকে আমার সাথে ওদের ডিল করতে হবে, নেগোশিয়েট করতে হবে কনস্ট্যান্টলি, তাই না? এবং আমি যে খাবারটা রান্না করছি তার যে একটা প্রচন্ড উৎকট কারির গন্ধ, উৎকট না, কারির একটা খুব চড়া গন্ধ, সেটা তাদের সহ্য করতে হবে। এবং এই পুরো ব্যাপারটার মাঝখানে তারা নিজেরা কিভাবে নিজেদেরকে পারফর্ম করে, সেটাও এক ধরনের জানবার বিষয় ছিল, বোঝবার বিষয় ছিল। আমি আর বেশি না বলে আমি একটু স্কিপ করে করে দেখাবো, আমি হয়তো 3 মিনিটের মধ্যে দেখানো শেষ করার চেষ্টা করবো। Named Stacey Abrams gave the Democratic rebuttal to the State of the Union address last night. Abrams is not an office holder. She's a former state legislator from Georgia. She lost the governor's race there in the last election. Nevertheless, party leaders clearly have big plans for Abrams. Her speech last night wasn't much. She talked mostly about herself. But far more interesting is a piece that Abrams wrote in this month's Foreign Affairs magazine. The piece is called Identity Politics Strengthens Democracy. And if you want to understand what the Democratic Party seeks for this country, you ought to read the piece. Abrams went to Yale Law School, so the article itself was a chore to get through. It's written in that cloying, indirect academic style that passes for erudition among our credentialed elites. Lots of meaningless adjectives, very few declarative sentences, but you'll get the point anyway. It's crystal clear. Quote, by embracing identity, Abrams writes in the final sentence, Americans will become more likely to grow as one. So ponder that for a second. The less we have in common, the more united we will be. Is that true? Well, of course not. It's absurd. Even Stacey Abrams doesn't really believe it. Nobody does. Abrams doesn't even bother to defend that premise, much less explain how exactly identity politics will unite this country. Unity is definitely not what Stacey Abrams is interested in, just the opposite. What she's selling is bitter division. Abrams spends the bulk of the piece calling on what she describes as the marginalized to unite against the, quote, dominant groups. So who is marginalized and who is dominant? That's not a small question. In the scheme of identity politics, it's the only question that matters. Everything rides on
who's the victim and who's the oppressor. That's the entire equation. And Abrams spells out the answer in very clear language. The marginalized, she writes, include, quote, women, Native Americans, African Americans, immigrants, and the LGBTQ community. The dominant are everyone who's left. So do the subtraction. That's only one group. You know exactly who they are, and so does Stacey Abrams. She says these people, these unnamed people, are responsible for the suffering of everyone else, and we need to overthrow them. She uses the language of violence and war to... Place your pan on your stove, add some white oil, any kind of vegetable oil will gonna serve your purpose, and then thinly sliced a Spanish onion. It's good if you can manage having shallot, since shallot are expensive. Make sure you're thinly slicing them because that will gonna determine the texture of your curry. Have a handful of the sliced Spanish white onion. Squeeze them very well and throw them into your pan, into your hot white oil. Squeezing is very important. It brings out the juice out of the onion and it helps them to get well assimilated with the white oil. So my sari loves curry, right? My sari crave for having thick stain of yellow curry. After throwing the onion on the pan, a good paste of ginger and garlic makes your curry smelly. So I think you all get the idea. So I'm making a curry. I'm describing how a curry is made, but also in between the line, I'm inserting those fun line, like my sari love curry, my sari love is a thick yellow stain of curry. At some point, I started explaining my experience of making curry when I first arrived in America, because I used to live in Maine on my first 2 years, which is a very white state, 99% white state in up north, like 8 hours from New York City. And that time, the house I was living, my landlord and my neighbor actually complained because it's smelling too much and they cannot they didn't like the smell of curry. So I was requested not to make curry. And curry is kind of, curry is also racial slang in America, right? If you smell like curry in the local public spaces, then people will say, oh, you smell like curry. So I remember I have to learn the strategy, how to not to smell like curry. I have to lit a candle, I have to use a perfume, I have to wash my clothes 2 more times so that there is no evidence of curry, which is a racial, I found it is a very racialized identity. So that's the whole storytelling works. And then I serve that curry to all the people who you are seeing as an audience, and they eat the curry. And on the end of the session, I get to interact with them. Some of them will gonna come to me and say, "Oh, আমি তো জীবনে কখনো কারি খাই নাই। আমি তো জীবনে প্রথমবারের মতো দেখলাম কারি কিভাবে তৈরি হয়। আমি তো এর আগে কখনো জানতাম না। আমি কখনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই নাই।" বা ওরা তো ইন্ডিয়ান রেস্টুরেন্টই বলবে, কারণ এখানে সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই যে এক ধরনের বোঝাপড়া, জানাশোনা, কথাবার্তা বলা, এবং কেউ কেউ হয়তো আমার কাছে নাম্বার রেখে দিয়ে যাবে যে can we have another meeting to know more about the performance work and everything. এই পুরো ব্যাপারটাই ছিল, এনকাউন্টারটাই হচ্ছে প্রাইভেট ভিউ, যে আমার একটা ব্যক্তিগত যে জীবন, সেটা আমি আরেকটা মানুষের ব্যক্তিগত যে জায়গা সেখানে যে দেখাচ্ছি, এবং তার সঙ্গে কেমন করে খাবার, মেমোরিজ, খাবার তৈরির প্রক্রিয়া, তার যে রেশিয়ালাইজড আইডেন্টিটি, সেগুলোকে কানেক্ট করা যায়। এবং আমার সাম্প্রতিক গত 2-3 বছরের কাজে আমি খুবই ইন্টারেস্টেড পপুলার মিডিয়া রেফারেন্স ইউজ করতে, ফক্স নিউজ থেকে শুরু করে অপেরা উইনফ্রে, অন্যান্য প্রজেক্টও করেছি, এবং নানা রকমের ভিডিও ফুটেজ, যেগুলো আর্কাইভাল ভিডিও ফুটেজ হিসাবে খুব পপুলার কালচারের ভিডিও ফুটেজ, সেগুলো আমি খুব নতুন ভাবে রিকনটেক্সচুয়ালাইজ করতে পছন্দ করি, যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি সেটা দেখাবো যেটা সেখানে থাকার কথা নয়। সেই ফুটেজটা মানে ফক্স নিউজের এই ভিডিওটা টাকলার আর হচ্ছে স্টেসি আব্রাহাম যিনি আইডেন্টিটি পলিটিক্স টার্মটাকে কয়েন করেছেন একাডেমিক্যালি, তাদের এই পরিস্থিতির মধ্যে আসবার কথা নয়, কিন্তু তারা ঢুকে পড়লো আমার কথার মধ্যে, কাজের মধ্যে। বা লরি অ্যান্ডারসন সুপারম্যান নিয়ে আমার একটা পারফরমেন্স ঢুকে পড়লো, এবং তার যে এক ধরনের ডুয়ালিটি আছে, এক ধরনের কন্ট্রাস্ট আছে এবং প্রক্সিমিটি আছে আমার সঙ্গে, সেটা কেমন করে প্লে করে অডিয়েন্সের মাথায়, সেটা দেখবার, জানবার, ওই পরিস্থিতিটা তৈরি করাটা আমার খুব ইন্টারেস্টিং এবং আগ্রহ লাগে। তো এটাই ছিল এই প্রাইভেট ভিউ কাজটা।
আচ্ছা, তারা আমাদের সময় অনেক কম হয়ে গেছে, কিন্তু একটা কাজ আমাদের দেখা খুব প্রয়োজন, যেটা এইবার এই প্যান্ডেমিকের মধ্যে যখন আমেরিকা একটা প্রচন্ড গ্রোসারি স্টোরে যে একটা অদ্ভুত একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, স্টার্টিং ফ্রম টয়লেট পেপার সংগ্রহ থেকে সবকিছু খাবার দাবার সংগ্রহ করার ওই গিয়ে, ওইটার একটা তুমি ফটো পারফরমেন্স করেছো, সেইটা আমাদের একটু শেয়ার করে হয়তো 2-3টে ইমেজ দেখিয়ে আমরা শেষ করব, তারপরে আমরা কোয়েশ্চেন আনসার নেব। আমরা কোয়েশ্চেন সবার জন্যই নিতে পারি। সেটা বলতে তোমার ইমেইলে আছে, তোমাকে পাঠিয়েছিলাম। সেটা আমার কাছে আছে। ওকে, আই এম শেয়ারিং, তো তুমি বলতে থাকো। হ্যাঁ, মানে ওইটাও খুব গ্রসারি স্টোর জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি এটা নিয়ে আগেও কাজ করেছি, আমার লেখা ছিল বা পাবলিশড রাইটিং ছিল, প্রজেক্ট ছিল, যে গ্রসারি স্টোর কি করে এক ধরনের একটা খুব কি বলবো ইউটোপিয়ান স্পেস তৈরি করে। আমি ইউটোপিয়াই তৈরি করবো শব্দটা, কারণ আমেরিকাতে ভীষণ এথনিক গ্রসারি স্টোর আছে, যেটা বাংলাদেশে আছে নাকি আমার জানা নেই, হয়তো আছে। যেমন আপনি যদি বাংলাদেশে বনানীর ওইদিকে কি বড় বড় সব মার্কেট আছে গুলশানে, ওখানে যান, আপনার হঠাৎ করে মনে হয় বাংলাদেশে নাই। সেটা কাঁচা বাজারের মতো না, সেটা দেখতে ভীষণ সাজানো, খুব বিদেশের সুপার মার্কেটের মতো, এবং অনেক দাম দিয়ে মানুষ ওখানে জিনিস কেনে। আমেরিকাতে আমি এসে দেখলাম যে এখানে আমেরিকান সুপার মার্কেটের বাইরে যিনি বাঙালি তিনি বাঙালি সুপার মার্কেটেই যান, যিনি চাইনিজ তিনি এশিয়ান গ্রসারি স্টোরেই যান, যিনি আরব তিনি আরব স্টোরেই যান, কারণ সেটা তাদের কাছে এক ধরনের রিকানেকশন টু দেয়ার ওন হোমল্যান্ডের মতো তৈরি হয়। এবং আমার জন্য হয়েছে, আমার মনে আছে আমি বেছে বেছে নানা জিনিস কেনবার জন্য নানা ধরনের জায়গায় গেছি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছোট ছোট যে আইসোলেটেড ল্যান্ড গুলো তৈরি হচ্ছে, সেটা শিকাগো বনাম নিউ ইয়র্ক বনাম লস অ্যাঞ্জেলেস বনাম একটা ছোট গ্রামের একটা ছোট শহর রুরাল অঞ্চলে, এই ধরুন চায়না টাউনের কথা ধরি, সব জায়গায় একটা করে চায়না টাউন আছে, কলকাতায় একটা চায়না টাউন আছে। তাহলে এই চায়না টাউনটাতে যখন আপনি দাঁড়ান, তখন কি আপনার মনে হয় যে আপনি একটা অন্য রকম ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন? সেটা আসলে কলকাতা নয়, সেটা আসলে নিউ ইয়র্ক নয়, সেটা আসলে শিকাগো নয়, সেটা খুব ইটসেলফ ইটস ভেরি ইউনিক ইন ইটস ক্যারেক্টার, এবং সেটা ইমিগ্রেন্ট মাইগ্রেটরি আলী, তোমার ভয়েসটা শোনা যাচ্ছে না ফর সাম রিজন। আচ্ছা, আলী আমার মনে হয় ও কিছু প্রবলেমের জন্য বেরিয়ে গেল, হয়তো ব্যাটারি বা কিছু সমস্যা হতে পারে। এটা একটা খুব ইন্টারেস্টিং সিরিজ। আমার মনে হলো যে এই যে সময়টা গেল, লকডাউনের সময়টা, হঠাৎ করে আমরা কিছু অনেক ছবি দেখতে পাচ্ছিলাম আমেরিকার স্টোরে, যে খাবার সংগ্রহ করা, এটা আমাদের এখানেও হয়েছে, সব জায়গায় হয়েছে, যে কতটা খাবার সংগ্রহ করার দরকার আছে লোকে বুঝতেও পারছে না এবং সংগ্রহ করে যাচ্ছে। আস্তে আস্তে সিস্টেমটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত একটা রেশিয়াল একটা প্রোফাইলিং, একটা আইডেন্টিটি পলিটিক্স, এই সবকিছুই আমরা দেখতে পেয়েছি ঘটেছে। এবং স্পেশালি ওদের সম্পর্ক, মানে আমি আমেরিকার কনটেক্সটে যদি কথা বলি, আমেরিকার সঙ্গে আমাদের সাউথ এশিয়ার যদিও প্রচন্ড পার্থক্য, এটা একটা ইন্টারেস্টিং জায়গা দেখা যে কিভাবে মানে এই প্রোফাইলিংটা হয়েছে, যেটাও কাইন্ড অফ একটা ইন্টারেস্টিংলি দেখেছি। আলী, তুমি আবার ফেরত এসছো, ইউ ক্যান কানেক্ট। তোমার কাছে 2-3 মিনিট আছে, তো এটা আমরা শেষ করতে পারি। সো সেই জায়গা থেকে করা। এবং এই গ্রসারি স্টোর গুলো আমার লোকাল প্যান্ডেমিক যখন চলছে, মাঝখানে লকডাউন যখন চলছে, শুধুই গ্রসারি স্টোরে যেতে পারছি, এবং নানা রকমের ভিডিও দেখা যাচ্ছে মানুষ মারামারি করছে টয়লেট পেপার নিয়ে। কিন্তু একটা আগ্রহের ব্যাপার হলো যে আমরা আমেরিকান যেসব গ্রসারি স্টোর, সেখানে সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু যেগুলো এথনিক গ্রসারি স্টোর, আমার বাড়ির পাশের হন্ডুরাসের একটা গ্রসারি স্টোর ছিল, সেখানে আবার সবকিছু যথেষ্ট পরিমাণে আছে। তার মানে এই যে ফুড ইকোসিস্টেমটার মধ্যে এত প্যারানয়া তৈরি হওয়া, সেটা প্যারানয়াটা তৈরি হচ্ছে একটা হোয়াইট আপার ইনকাম মিডল ইনকাম কমিউনিটির কাছে। তারা সার্ভাইভালিস্ট, তারা আগে থেকে খাবার হোর্ড করছে, তারা ভাবছেন অন্যের কথা, কেয়ার করছে না। কিন্তু যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, internally they are connecting and communicating with each other, and also the people of color community or the immigrant community in this country, আমার মনে হয় ওরা অনেক বেশি সাস্টেনেবল লিভিং প্র্যাকটিস করে। সাস্টেনেবিলিটি কি করে কম কনজিউম করা যায়, অল্প কনজিউম করে বেঁচে থাকা যায়, সেটা নতুন কোনো স্ট্র্যাটেজি না, কারণ এই বেশিরভাগ মানুষগুলোই লো ইনকাম মানুষ, এবং তাদের খুব ক্ষমতা নেই যে একটা ইচ্ছে করলে 1200 রোলের একটা টয়লেট পেপার কিনে বাড়ির আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে ফেললো, জায়গাও নেই, টাকাও নেই।
সো সেইটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আমি বিভিন্ন গ্রসারি স্টোরগুলোতে যেতাম, আমার একজন ছিল যে আমাকে সাহায্য করতো একটা পোলারয়েড ক্যামেরা নিয়ে, এবং আমি ছবি তুললাম। ইট স্টার্টেড এ সোশ্যাল মিডিয়া প্রজেক্ট। আমি তারপর ফেসবুকে সেটার সঙ্গে কিছু লাইন লিখতাম, লিখে আমি একটা স্টেটমেন্টের মতো লিখতাম। কেউ যদি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে আলী আসগর, তারা দেখতে পাবে, এখনো সেগুলো আছে। সে স্টেটমেন্ট গুলো আমি রিকানেক্ট করতাম আমি যে স্পেসটাতে গেছিলাম আমার বডি নিয়ে, সেই স্পেসটার সঙ্গে আমার কানেকশন টু মাই মেমোরিজ, মাই বিলঙ্গিংনেস এন্ড মাই আইডিয়া এন্ড ফিলোসফিক্যাল আইডিয়া অফ দ্য ওয়ার্ল্ড। এরকম খুব একটা মানডেইন ডেইলি ওয়ার্ক, যেটা গ্রসারিতে যাওয়া, খাবার কেনা, সেটাকে কিভাবে এক্সেলারেট করা যায় এবং কিভাবে হঠাৎ করে ওভার দ্য নাইট সেটা একটা সেন্সেশনাল টাস্ক হয়ে গেল, যে গ্রসারিতে কি পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়, কেমন পাওয়া যায়, সেটা নিয়ে সবাই ভাবছি, সবাই কথা বলছি, চিন্তা করছি। ধন্যবাদ। আমরা এবার আলীর তারার জন্য কারোর প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারি। ফেসবুকে কি কেউ কোনো প্রশ্ন করেছে? শিমুল, কোনো প্রশ্ন আছে ফেসবুকে কারোর ইয়েতে? ফেসবুকে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না আপাতত, তো এখন পর্যন্ত কোনো প্রশ্ন জমা পড়েনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এটা খুব থটফুল একটা ইন্টারেস্টিং জায়গা থেকে আমরা তিনটে জায়গায় ন্যাভিগেট করলাম তিনজনের কাজে। ঢাকা থেকে বান্দরবন হয়ে আমরা একদম নিউ ইয়র্কে গেলাম এবং দেখলাম যে কিভাবে মানুষ এই আইসোলেশনের মধ্যে একটা অদ্ভুত জায়গায় আটকে ছিল এরকম একটা সময়। তো যেহেতু আমাদের আর প্রশ্ন নেই আজকে, আমরা এখানে শেষ করব। আমাদের লাস্ট সেশন আছে আবার পরের সোমবার, উইচ ইজ 30 তারিখ 7টার সময়, এবং সেইখানে আমাদের সঙ্গে থাকছে কে কে থাকছে? শিমুল, একবার বলে দাও। আমাদের সঙ্গে আগামী সপ্তাহে 30 তারিখ সোমবার, প্রতি সোমবারের মতো এই মাসের, থাকছে আর্টিস্ট মাহবুবুর রহমান, আর্টিস্ট তৈবা বেগম লিপি, আর্টিস্ট মনিরুল ইসলাম পল, আর্টিস্ট জুয়েল রব, আর হচ্ছে আর্টিস্ট সুমনা আক্তার। ধন্যবাদ। তো আজকে তাহলে আমাদের সেশনটা আমরা এখানেই শেষ করছি। আমি এবার তাহলে আবার তোমাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। দেখা হবে আমাদের আবার পরের সোমবার রাত্রি 7টার সময়। খুব ইন্টারেস্টিং এবং শেষ আমরা র্যাপ আপ করবো নেক্সট এপিসোড এবং ফাইনাল এপিসোডে, যে এতগুলো আমরা কাজ করলাম, আমরা কি দেখতে পেলাম, কি আমরা প্রজেকশন পেলাম, এবং আমরা কি শিখতে পারলাম এই সব জিনিসগুলো থেকে। একটা অদ্ভুত আমরা একটা ওয়াইড একটা স্পেকট্রামে আমরা দেখলাম কাজ এরকম একটা সময়ের ইয়েতে। ঠিক আছে শিমুল, তোমাকে আমি আবার হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ বোকাদা, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং সবার সঙ্গে সুন্দরভাবে আলাপচারিতারা চালিয়ে যাওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ নয়নকে, মঞ্জু ভাইকে, পিপলু ভাইকে তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সবাইকে আগামী সোমবার 30 তারিখের এই লাস্ট এপিসোডের, এই জিরো ওয়েস্ট ফুড আর্টের লাস্ট এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের সোমবার 7টা।